ওকে, তো মার্কআপ চেইনে আসার আগে আগে জানা লাগবে স্টোচাস্টিক প্রসেস জিনিসটা কি। এখন একটা ডিটারমিনিস্টিক প্রসেস হইলো যেখানে আমি যদি আমার কোনো সিস্টেমের ইনিশিয়াল কন্ডিশন জানি, সিস্টেমের পরবর্তীতে কী হবে এটা আমি বলতে পারবো। তো এটার একটা এক্সাম্পল, যেমন গাড়ি চলতেছে, গাড়ির ক্ষেত্রে আমার ভেলোসিটি কনস্ট্যান্ট ধরলাম, তাহলে আমি নির্দিষ্ট একটা সময় পর গাড়িটা কই থাকবে এটা আমি জানি, যেহেতু ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারবো আমি। কিন্তু স্টোচাস্টিক প্রসেসের ক্ষেত্রে যদিও আমি ইনিশিয়াল প্যারামিটার সব জানি, কিন্তু গাড়ি সিস্টেমটা পরবর্তীতে কই যাবে এটা আমি জানি না। এটা হচ্ছে পার্থক্য। এখন এখানে এটাকে প্রকাশ করা হয় একটা এক্সটি ভেরিয়েবল দিয়ে, যেখানে হচ্ছে ওটা র্যান্ডম ভেরিয়েবল মেনলি, একটা গিভেন সেট। তো এটার মেনলি আমার একটা স্টেট স্পেস থাকে আর টাইম স্টেপস থাকে। এখন টাইম স্টেপটা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। ডিসক্রিট হচ্ছে যেটা নাম শুনে বলছে, ডিসক্রিট মানে হচ্ছে একটা সিঙ্গুলার টাইম স্টেপ। যেমন ধরো আমি কয়েন ফ্লিপ করতেছি, এখন কয়েন ফ্লিপের ক্ষেত্রে টাইম স্টেপগুলো কী কী, ফ্লিপ 1, ফ্লিপ 2, ফ্লিপ 3, এমন করতে করতে এনটা ফ্লিপ পর্যন্ত। আমি কিন্তু আমি জিজ্ঞেস করব, যদি আমি কয়েন ফ্লিপ নিয়ে কাউকে প্রশ্ন করি যে আচ্ছা তুমি 10টা কয়েন ফ্লিপ করো, আমি ওকে জিজ্ঞেস করব, ধরো যদি কোনো কিছু কোয়েরি করি, 8 নাম্বার ফ্লিপে কী কী আসছে, হেড আসছে নাকি টেইল আসছে। কিন্তু আমি কিন্তু ওকে জিজ্ঞেস করব না যে 7.5 নাম্বার কয়েন ফ্লিপে কত হয়েছে, 1.25 নাম্বার কয়েন ফ্লিপে কত হয়েছে। এটা কোনো ভ্যালিড কিছু না এই সিস্টেমের ক্ষেত্রে। তবে একটা কয়েন ফ্লিপের সিনারিও যেটা বললাম এটা ডিসক্রিট, কিন্তু কন্টিনিউয়াস হইতো যদি আমি আমার প্রশ্নটা সিস্টেম চলাকালীন যে কোনো সময় করতে পারতাম, কোনো একটা নির্দিষ্ট সময়ে গিয়ে করতেছি না। যে ধরো প্রত্যেক দিন সকালে দেখতেছি, প্রত্যেক দিন সকালে সেম টাইমে দেখতেছি, এটা একটা ডিসক্রিট টাইমের এক্সাম্পল। কিন্তু যদি এমন হয় যে আমি প্রত্যেক দিন দিনের যে কোনো সময় দেখতে পারবো কোনো একটা সিস্টেমের কী অবস্থা, তাহলে এটা হয়তো কন্টিনিউয়াস টাইম। আচ্ছা, ডিসক্রিট আর কন্টিনিউয়াস টাইমটা বললামই। এখন ডিসক্রিট টাইমের আমার যে প্রসেসটা তাকে একটা চেইন বলা হয়। স্টেট স্পেস মানে যদি আমার স্টেট স্পেসটা ডিসক্রিট হয়, আর কন্টিনিউয়াসের এই যে ডিসক্রিট স্টেট স্পেস ইজ ডিসক্রিট কল্ড ডিসক্রিট স্টেট প্রসেস অর চেইন, ডিসক্রিট স্টেট প্রসেস অর চেইন। আর আমার ইন্ডেক্স সেট যেটা, এখন স্টেট স্পেসটাও ডিসক্রিট আর কন্টিনিউয়াস হতে পারে, যেমন স্টেটগুলো কী কী অ্যাকচুয়াল। আর ইন্ডেক্স সেট টি মানে তো টাইম স্টেপ যেটা বললাম, এটাও ডিসক্রিট হতে পারে। এখন যদি আমার টাইম স্টেপটা ডিসক্রিট হয় তাহলে এটাকে একটা সিকোয়েন্স বলে, আর যদি আমার টাইম স্টেপ ডিক্রিজ মানে স্টেট স্পেসটা হয় কী বলে, ডিসক্রিট হয়, তাহলে ওটাকে একটা চেইন বলা হয়। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে তো অবশ্যই এটা একটা টেবিলের মতো করে দেওয়া হয়েছে, যে এখানে একটু বুঝতে সুবিধা, যে আমার টাইম যদি ডিসক্রিট হয় তাহলে ডিসক্রিট টাইম মার্কআপ চেইন, অথবা মানে যদি আমার স্টেট স্পেসও ডিসক্রিট হয় তাহলে ডিসক্রিট হইলে চেইন, কন্টিনিউয়াস হইলে প্রসেস। স্টেট স্পেসের উপর নামটা ডিপেন্ড করতেছে, স্টেট স্পেস ডিসক্রিট হইলে চেইন, কন্টিনিউয়াস হইলে প্রসেস। আর টাইমের উপর জাস্ট ওই প্রিফিক্সের নামটা, ডিসক্রিট টাইম আর কন্টিনিউয়াস টাইম। এখন এই মার্কআপ প্রপার্টি জিনিসটা হইলো আমার ফিউচারে কি কি হবে এটা শুধুমাত্র আমার প্রেজেন্ট যে অবস্থায় আছি সেটার উপর ডিপেন্ড করতেছে। ফিউচারে t+1 টাইমে কি কি হচ্ছে ওইটা শুধুমাত্র আমি টিতে থাকা অবস্থায় কি হয়েছে ওটার উপর ডিপেন্ড করতেছে। তো এটাকে যদি একটা কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে ধরলাম আচ্ছা আমার t+1 টাইমে xt+1 হয়েছে, প্রোভাইডেড দ্যাট, এখন আমি ধরো আমি সব কিছুই জানি যে আমার টিতে কী আসছে, t-1 কী আসছে, t-2 কী আসছে, এমন করতে করতে একবারে 0 পর্যন্ত জানি। এই মার্কআপ প্রপার্টি বলতেছে আমার এতগুলা ডাটা লাগতেছে না, আমার শুধুমাত্র রেলেভেন্ট হইল আমি যেটা চাইছি। আমি কারেন্টলি কই আসি, আমি চাচ্ছি t+1, কিন্তু আমি কারেন্টলি আসি তো টিতে, টি এর আউটকামটা আমি জানি। আমার t-1 থেকে শুরু করে একবারে 0 পর্যন্ত কি হয়েছে জানা লাগবে না। আমি যদি টি জানি যে এক্সটিতে এক্সটি আসছে, তাহলেই আমি বলতে পারবো, একটা প্রবাবিলিটি বলতে পারবো যে আমার xt+1-এ xt+1 আসার চান্স কত। মানে ওই তো আমার প্রবাবিলিটি অফ ফিউচার শুধুমাত্র আমার প্রেজেন্টের উপর ডিপেন্ড করতেছে।
আমি ওই প্রেজেন্টে কিভাবে আসছি এটার উপর ডিপেন্ড করতেছে না, কোন রাস্তা দিয়ে আমি এখানে আসছি এটা এখানে ডিপেন্ড করতেছে না, শুধুমাত্র ডিপেন্ড করতেছে যে হ্যাঁ আমি বর্তমানে এখানে আসি। এটার যদি একটা এক্সাম্পল দিই তাইলে কইতে পারি যে ধরো কি বলে ছক্কার বোর্ডে আমি একটা নির্দিষ্ট পয়েন্টে আসছি। এখন আমার তো ছক্কার 6টা ইয়া আছে, তো আমি যদি আমার ছক্কারা মারি তাহলে 6টার মধ্যে যে কোনো একটা আসবে। এখন ওইটার উপর বেস করে আমি সামনে কয়েক ঘর মুভ করব। এখন আমি সামনে কই যাচ্ছি, একটা ছক্কা মারার পরে সামনে আমি কোন ঘরে যাচ্ছি, ওইটা তো আমি প্রেজেন্টে যে ঘরে আসি শুধুমাত্র তার উপর ডিপেন্ড করতেছে। আমি ওই প্রেজেন্ট ঘরটাতে কীভাবে আসছি ওইগুলোর উপর ডিপেন্ড করতেছে না। যে ধরো আমি প্রেজেন্টে 10 নম্বর ঘরে আসি, তো আমার এই ছক্কার 6টা পসিবিলিটি আছে, তো আমি হইতে পারে 11 নাম্বার অথবা 11 থেকে 16 এর মধ্যে যে কোনো ঘরে থাকতে পারি ছক্কাটা মারলে। কিন্তু এটা জাস্ট ডিপেন্ড করতেছে যে আমি 10-এ আছি এটার উপর। 10-এ আসতে যে আমি কি স্টেপ নিছি এটার উপর ডিপেন্ড করতেছে না। যে 10-এর আগে হইতে পারে আমি একবার 6 পাইছি, একবার 4 পাইছি, অথবা হইতে পারে আমি 5বার 2 পাইছি, অনেক কিছুই হইতে পারে। কিন্তু ওইগুলো আমার ম্যাটার করতেছে না, শুধু ম্যাটার করতেছে আমি বর্তমানে 10-এ আছি। এখন তাহলে আমি 6 মারলে, এখন আমি ছক্কাটা যদি মারি তাহলে কই যেতে পারি। তার মানে আমার ফিউচারটা শুধুমাত্র প্রেজেন্টের উপর ডিপেন্ড করতেছে, আমি ওই প্রেজেন্টে কীভাবে আসছি ওটার উপর ডিপেন্ড করতেছে না। তো একটা স্ট্যাটিস্টিক প্রসেসের যদি এই মার্কআপ প্রপার্টিতে থাকে তাহলে ওইটাকে একটা মার্কআপ প্রসেস বলা হয়। আর যদি আমার ওই স্টেট স্পেসটা ডিসক্রিট হয় মার্কআপ প্রসেসের তাহলে ওইটাকে মার্কআপ চেইন বলে। আর যদি টাইমটাও ডিসক্রিট হয় তাহলে ডিসক্রিট টাইম মার্কআপ চেইন। এটা মেইনলি আমরা ডিসক্রিট টাইম মার্কআপ চেইন নিয়ে আলোচনা করব এখানে। তো ওকে, স্টেশনারি অ্যাজাম্পশন এখানে হইলো মেইনলি মিন করতেছে সিস্টেম ইজ ইন স্টেট আই, প্রবাবিলিটি দ্যাট দ্য সিস্টেম উইল ট্রানজিশন টু স্টেট জে pij is no matter what the value of t is. Pij, probability that the system will be in state j at time t plus 1 given that in state I at time t, called transition probability. Stationary assumption জিনিসটা হইলো for all states ij and for all t, সবগুলা টাইমের জন্য, সবগুলা স্টেট ij এর জন্য p of t plus 1 এ যেতে যাওয়ার চান্স, মানে যেতে যাওয়ার প্রবাবিলিটি শুধুমাত্র ডিপেন্ড করতেছে টি টাইমে আই এ যাওয়ার, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। এটা আমার টাইমের উপর ডিপেন্ড করতেছে না, যে সবগুলো স্টেটের জন্যই আমি কারেন্টলি যেখানে আসি ওইটার উপর ডিপেন্ড করতেছে ফিউচারে আমি কই যাব। অ্যাকচুয়াল টাইমটা আমার ডিপেন্ড করতেছে না যে আমার টি এর মানটা এখানে কত, যে টি এর মান 0 1 হইতে পারে, 2 3 হইতে পারে, মানে টি এর মান যদি 0 হয় টি প্লাস 1 এর মান 1, এবার 2 হইলে 3, এমন করে মানে এটা আমার টাইমের অ্যাকচুয়াল মানের উপর ডিপেন্ড করতেছে না, শুধুমাত্র ডিপেন্ড করতেছে যে আমি কারেন্টলি কই আছি, ফিউচারে কই যাচ্ছি। তো কারেন্টলি ফিউচারে কই যাচ্ছি এটা কারেন্টলি কই আছি এটার উপর ডিপেন্ড করতেছে আর কি। আর ওয়ান স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি হচ্ছে যদি আমি জাস্ট একটা সিঙ্গেল স্টেপ নিই, যে আমি টিতে আছি টি প্লাস 1-এ যাচ্ছি, এটা হচ্ছে ওয়ান স্টেপ। আর মাল্টি স্টেপ হচ্ছে যদি আমি মাল্টিপল স্টেপস সামনে নিই। তো এগুলো অত রিলেভেন্ট না, মেইনলি ম্যাথ রিলেভেন্ট, ম্যাথের আগে থিওরিটা একটু তাড়াতাড়ি বলে যায়। এখন ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা রিপ্রেজেন্ট করা যায় মানে মার্কআপ চেইনকে, যেখানে আমার রোগুলো রিপ্রেজেন্ট করতেছে আমি কারেন্টলি কই আসি, মানে প্রত্যেকটা রো আর কি, যে আমি কারেন্টলি ধরো আমি এগুলোকে যদি x1 x2 x3 এগুলোকে y1 y2 y3 এমনি ধরি, তাহলে x1 দিয়ে মিন করতেছে আমি কারেন্টলি x1-এ আসি, তো y1 দিয়ে মিন করবে আমি ফিউচার বলতে 1 টাইম স্টেপ পরে কই যাচ্ছি। তাহলে এই p11 দিয়ে মিন করতেছে আমি 1-এ আসি, 1-এই থাকবো, এটার চান্স কত। p12 দিয়ে মিন করতেছে আমি বর্তমানে 1-এ আসি, এরপরে 2-তে যাবো, এটার চান্স কত, অ্যান্ড সো অন। ওকে, ওগুলো অত রিলেভেন্ট না, এখানে অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো পরে আরও ডিটেলসে দেখানো হবে, জাস্ট এখন একটু যদি হালকা করে দেখাই। 40% চান্স যে আমার কালকে রেইন হবে, 60% চান্স যে কালকে আমার রেইন হবে না।
আবার 20% চান্স যে কালকে আজকে যদি রেইন হয়, কারেন্টলি টুডে আজকে রেইন হচ্ছে, তাহলে 40% যে কালকে হবে আর 60% যে হবে না। অ্যান্ড যদি আজকে না হয় তাহলে 20% যে কালকে হবে, 80% যে হবে না। তো এটা আমার এখানে স্টেট দুইটা, যে রেইন হচ্ছে অথবা রেইন হচ্ছে না। তো যখন আমার রেইন হচ্ছে, আমি যদি এটাকে একটা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি, তো আমার রো রিপ্রেজেন্ট করতেছে কারেন্টলি আমি কই আছি। কারেন্টলি আমার রেইন হচ্ছে, টুডে রেইন হচ্ছে, তাহলে পরের দিনও রেইন হওয়ার চান্স 40%, মানে 0.4, না রেইন হওয়ার চান্স 0.6। আজকে রেইন হচ্ছে না, পরের দিন রেইন হওয়ার চান্স 0.2, রেইন না হওয়ার চান্স 0.8। এটাকে ডায়াগ্রাম আকারে দেখা যায়। এখানে ডায়াগ্রামটা একটু বাগি, এটা মেবি ড্রাইভে আপলোড করা স্লাইডে ঠিক করা হয়েছে। মেনলি ওই তো এই দুইটার মধ্যে আমার কি বলে, রেইন থেকে নট রেইনে যাওয়ার চান্স 0.6, নট রেইন থেকে রেইনে যাওয়ার চান্স 0.2, আর ওদের মধ্যে একটা সেলফ লুপ আছে, রেইন থেকে রেইনে থাকার চান্স 0.4, নো রেইন থেকে নো রেইন থাকার চান্স 0.8। এই আমি যেটা দেখাবো ডায়াগ্রাম এখানে, মানে স্লাইড, এখানে একটু ডায়াগ্রামের সমস্যা আছে, এটা অ্যাকচুয়াল স্লাইডে ঠিক আছে, সমস্যা নেই। এখন ট্রান্সফর্মিং দ্য প্রসেস টু এ মার্কভ চেইন, এখানে একটা এক্সাম্পল দিছে যে whether or not it rains today depends on previous weather conditions through the last 2 days। বলতেছে আমার লাস্ট 2 দিনের উপর ডিপেন্ড করতেছে যে আমার আজকে রেইন হচ্ছে নাকি হচ্ছে না। এটা যদি আমার গত 2 দিন বৃষ্টি হয়ে থাকে, তাহলে কালকেও বৃষ্টি হওয়ার চান্স 0.7। যদি আমার আজকে বৃষ্টি হয় কিন্তু কালকে না হয়, মানে কি বলে, গতকাল আর কি, গতকাল হয় নাই, তাহলে পরের দিন বৃষ্টি হওয়ার চান্স 0.5। অ্যান্ড আরও কিছু দিছে যে আমার গতকাল হয়েছে কিন্তু আজকে হয় নাই, অ্যান্ড আমার 2 দিন ধরে বৃষ্টি হয় নাই। তো এগুলো রিপ্রেজেন্ট করাতে কোনো সমস্যা না। আমি এখান থেকে মেইনলি বুঝতেছি যে আমার 4টা স্টেট, আমি যদি এটাকে রেইন আর নট রেইন দিয়ে রিপ্রেজেন্ট করি, আর 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 এন ধরো, আর হচ্ছে রেইন, এন হচ্ছে নট রেইন। তো স্টেট 0, তো 2 দিনই রেইন হয়েছে, আর আজকে রেইন হয়েছে কিন্তু প্রিভিয়াসে হয় নাই। তো আজকে হচ্ছে এই আর, প্রিভিয়াস হচ্ছে এই এন, প্রিভিয়াস হচ্ছে এই আর, আজকে হচ্ছে এই এন এর পরেরটা ক্ষেত্রে। আর যদি 2 দিনের বেশি না হয় এন এন। অ্যান্ড এটা তো তাহলে কী বলে, রিপ্রেজেন্ট করা সহজ, যে আমার যদি আজকে রেইন হয়েছে, গতকালকেও রেইন হয়েছিল, আমাকে বলছে 2 দিন ধরে রেইন হচ্ছে, কালকেও রেইন হওয়ার চান্স 70%, মানে 0.7। তো কালকেও যদি রেইন হয়, তাহলে এই প্রিভিয়াস আরটা বাদ চলে যাবে, এই আরের সামনে এই আরটা এখন হয়ে যাবে প্রিভিয়াস, যেটা আজকে কারেন্ট ছিল, এটা পরবর্তীতে হয়ে যাবে প্রিভিয়াস, আর তার সামনে আরও একটা আর আসবে যদি বৃষ্টি হয়ে থাকে। তাহলে আর নেক্সট ডেতে আর থাকার চান্স, মানে পরবর্তী দিনের সাপেক্ষে আজকে বৃষ্টি হয়েছে, গতকালকেও বৃষ্টি হয়েছে, এটার চান্স 70%। আর পরবর্তী দিনে বৃষ্টি হয় নাই কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, ওইটার চান্স চাইলে 30%। কিন্তু এই এনআর আর এনএন পরপর 2 দিন বৃষ্টি হয় নাই, অথবা গতকালকে হয় নাই আজকে হয়েছে, এগুলোর চান্স 0। কেন? কারণ আমি এখানে 2 দিন পর পরের হিসাব করতেছি। 2 দিন পর পর বৃষ্টি হয়েছে, এর পরের দিন বৃষ্টি হওয়ার চান্স কত। তো আমি যদি আগের থেকে বলেই রাখি যে পরপর 2 দিন বৃষ্টি হয়েছে, এখন যদি পরের দিন বৃষ্টি হয়ও যে হ্যাঁ আর বৃষ্টি হয়েছে, কিন্তু এন আর কি কোনো মেক সেন্স করে? এন আর দিয়ে তো মিন করতেছে গতকাল বৃষ্টি হয় নাই, আজকে বৃষ্টি হয়েছে, কিন্তু আমি তো এটা দেখেই বুঝতে পারতেছি যে গতকাল বৃষ্টি হয়েছে, এই যে এখানে আর তো আছে, এই আরটাই তো এখন, মানে এই যে ডান সাইডে যে আরটা আছে, এটাই এখানে বাম সাইডের আর হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে বাম সাইডে আছে এন, তো বাম সাইডে যে এন আছে এটা তো আর কোনো মিনিংফুল না, রেলেভেন্ট না, তো ওদের কোনো চান্স হওয়ার চান্স নাই। সিমিলারলি এখন বাকিগুলোর জন্য যদি বলি, আজকে রেইন হয় নাই, কালকে রেইন, মানে গতকালকে রেইন হয় নাই, আজকে রেইন হয়েছে, তো এটার জন্য যদি আমার এর পরের জন্য রেইন হয়, তাহলে এই আরটা, এই লেফট সাইডের আরটা, মানে ডান সাইডের আরটা বাম সাইডে চলে যাবে ইয়াগুলোর জন্য, যেহেতু আমার কারেন্টটা কালকে প্রিভিয়াস হয়ে যাবে, আমার আজকের প্রিভিয়াস কালকে গিয়ে কোনো মিনিংফুল হবে না। তো এর আগেই পেজেই বলা হয়েছে যে আমার যদি আজকে রেইন হয়, কালকে না হয়ে থাকে, তাহলে এর পরের দিন বৃষ্টি হওয়ার চান্স 50%, তাহলে 50-50 ভাগ হয়ে যাবে, যে আমার কি বলে, আজকে বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টি হয়েছে 50%, আজকে বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টি হয় না 50%, কিন্তু
আজকে বৃষ্টি হয় নাই এটার কোনো চান্স নেই, যেহেতু আমি আগেই বলে রাখছি আজকে বৃষ্টি হয়েছে। এরপর বাকি দুইটা তো বুঝছোই, সিমিলারলি ট্রানজিশন ম্যাট্রিক্স বানানো যাবে। তারপরে আমি আচ্ছা গ্যামলার প্রবলেমে গেছে, এটার থেকে পরে ওই স্টেট ডায়াগ্রামটাও আঁকা যাবে আর কি সিমিলারলি। এগেইন এখানে চিত্রটা সমস্যা, চিত্র স্লাইড থেকে দেখে নিলে পারবা। এখন এই গ্যাম্বলার্স রুইন এই এক্সাম্পলটা হচ্ছে আমি একটা নির্দিষ্ট টাকা দিয়ে শুরু করলাম। ধরো এখানের মধ্যে বলছে যে ওই $4 দিয়ে শুরু করছে। একটা এক্সাম্পল দিছে যে আমি যদি প্রত্যেকবার যদি আমি গ্যাম্বলার যদি জিতি একটা জুয়া খেলার সময় যদি জিতি তাহলে আমি $1 পাবো, আর যদি আমি হারি তাহলে $1 কমবে আমার। তো এটার প্রবাবিলিটি, জিতার প্রবাবিলিটি পি, হারার প্রবাবিলিটি 1 - p। গেম শেষ হয়ে যাবে যদি আমি $0 জায়গা, যে আমার কোনো টাকা বাকি নেই, অথবা আমি $10 জায়গা, $10 গেলে তার মানে আমি সব টাকা জিতে গেছি। তাহলে এই 0 আর 10কে অ্যাবজর্বিং স্টেট বলা হয়, কারণ ওই স্টেটগুলোতে যদি আমি যাই আমি তাদের থেকে অন্য কোনো স্টেটে যেতে পারবো না, আমি ওখানে আজীবনের জন্য লক হয়ে যাব। ওইটা চিত্র এখানে বুঝতে সুবিধা, ওটা সমস্যা না। কোক পেপসি একটা এক্সাম্পল দিছে যে আমার কি বলে, আমি যদি এখন কোক কিনে থাকি তাহলে 90% চান্স যে আমার নেক্সট যে কোলা কিনবো ওইটাও কোক হবে, আর যদি বর্তমানে পেপসি কিনে থাকি 80% চান্স পরেরটা পেপসি হবে। তো ওইটা ট্রানজিশন ম্যাট্রিক্স আর বানাইতে মনে হয় না কারো কোনো পেইন হওয়ার কথা, এতক্ষণ যেগুলো বলছি এগুলাই। এখন মার্কআপ চেইনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। নেক্সট স্টেট শুধুমাত্র ডিপেন্ড করে আমার প্রিভিয়াস স্টেটের উপর, প্রিভিয়াস মানে হচ্ছে কারেন্ট স্টেটের উপর। দেয়ারফর ইট ইজ সাফিসিয়েন্ট টু নো দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ইনিশিয়াল এক্স আর দ্য মেকানিজম অফ ট্রানজিশন ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার। ইনিশিয়াল ডিস্ট্রিবিউশনটা যদি আমি জানি আর আমার ওয়ান স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি যদি আমি জানি, তাহলেই তো আমি আমার ফিউচারে কী কী হবে ওগুলো আমি জানতে পারবো। তো এই জিনিসটা রেলেভেন্ট হইলো আমার কি বলে এন স্টেপের ইয়াগুলো বের করার জন্য, এন স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি বের করতে। এন স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি Pij to the power n, Qn হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ স্টেট অ্যাট টাইম n which is our forecast for xn। ডিস্ট্রিবিউশন মানে আমার এই কি বলে আমার বায়াসটা কোন দিকে, মানে কোন স্টেটের বায়াস কেমন আর কি, ইনিশিয়ালি ডিস্ট্রিবিউটেড কেমন। আর লিমিট তো হইলেও বুঝছো উইচ ইজ আওয়ার লং টার্ম ফোরকাস্ট অ্যান্ড টেন্স টু ইনফিনিটি হলে ওইটা আমার নিয়ারলি কনস্ট্যান্ট হয়ে যায়, এটা আমরা একটু পরে গিয়ে দেখতেছি। এখন এন স্টেপ প্রবাবিলিটির ক্ষেত্রে এন স্টেপ প্রবাবিলিটি মানে আমার যদি এখন ধরো আমি এতক্ষণ এই রেইন এক্সাম্পল যেটা বলতেছি যে আমার আজকে রেইন, যদি আমি জাস্ট সিম্পল 2/2 ম্যাট্রিক্সের জন্যই বলি যে আমার আজকে রেইন হয়েছে, কালকে রেইন হওয়ার প্রবাবিলিটি কত, এটা আমি আমার ট্রানজিশন ম্যাট্রিক্সেও আছে, নর্মালি পাইতেছি, সমস্যা নেই। এখন যদি আমাকে বলে পরশু রেইন হওয়ার প্রবাবিলিটি কত, এখন এই জিনিসটা হইলো আমার পরশু দিনের প্রবাবিলিটি আমার বের করা লাগবে যে আমার পরশু দিন কী হয়েছে। এখন পরশু দিনে যে বৃষ্টি হয়েছে নাকি হয় নাই, এটার দুই রকমের পসিবিলিটি আমার হাতে আছে। এটা যদি দেখাই, আমি জানি আজকে বৃষ্টি হয়েছে ধরো, এখন মাঝখানে কী হয়েছে আমি জানি না। এখন আমাকে বলছে পরশু দিন বৃষ্টি হওয়ার চান্স কত ধরলাম, তাহলে মাঝখানে যেহেতু কী হয়েছে আমি জানি না, এখন এই ট্রানজিশনটা কিভাবে হইতে পারে। আজকে বৃষ্টি হইতেছে, তো হইতে পারে কালকে বৃষ্টি হয়েছে, হইতে পারে বৃষ্টি হয়েছে, এরপর বৃষ্টি হয়েছে, তারপরে এর পরের দিনও বৃষ্টি হয়েছে, এটা চান্স কত। অথবা হইতে পারে কি বৃষ্টি হয় নাই, কালকে বৃষ্টি হয় নাই, কিন্তু এর পরের দিন গিয়ে বৃষ্টি হয়েছে। তাহলে এখন দেখো এখানের মধ্যে যদি আমার বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি ধরলাম পি, আর আমার আবারও বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি পি, কিন্তু বৃষ্টি না হওয়ার প্রবাবিলিটি ধরলাম 1 - p, কিন্তু আবার বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি পি। তাহলে এখানে আমার এই আর এ কী বলে পরশু দিন বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত দাঁড়াইলো, আমার কালকে বৃষ্টি হয়েছে, পরশু দিন বৃষ্টি হয়েছে, তাহলে কালকে বৃষ্টি হয়েছে আর পরশু দিন বৃষ্টি হয়েছে, পি ইন্টু পি, এই যে এই সিকোয়েন্সটা, খালি এই সিকোয়েন্সটা পি ইন্টু পি। আর হইতে পারে কালকে বৃষ্টি হয় নাই, পরশু দিন বৃষ্টি হয়েছে, তার মানে 1 - p ইন্টু পি।
কালকে বৃষ্টি হয় নাই, পরশুদিন বৃষ্টি হয়েছে, তাহলে এই আর এর প্রবাবিলিটি কত? বৃষ্টি হয়েছে, খালি পরশুদিন বৃষ্টি হয়েছে, প্রোভাইডেড আজকে বৃষ্টি হয়েছে, তাহলে কত? এই দুই পার্ট দিয়ে যেহেতু ওর কাছে আসা যায়, তাহলে এই দুইটার যোগফল পি ইন্টু পি প্লাস 1 মাইনাস পি ইন্টু পি। এখন এই সেম ক্যালকুলেশনটাই ম্যাট্রিক্সে হয়ে যায় যদি আমি ম্যাট্রিক্সকে গুণ দিই, সেম ম্যাট্রিক্সের সাথে যদি গুণ দিই, তাহলে এই সেম এক্সাক্ট ক্যালকুলেশনটাই হয়। একটু পর দেখাচ্ছি। তো এটাই হলো মেনলি লজিক আর কি, যে আমি কেমনে এন স্টেপ বের করি কারেন্ট স্টেপ থেকে। আমার মাঝখানে সবগুলো স্টেপেই কাউন্ট করা লাগে, কারণ সবগুলোতে কন্ট্রিবিউট করবে, কিন্তু মাঝখানে কী হচ্ছে ওটা তো আমি আর এক্স্যাক্টলি শিওর না। তো এই জন্য অনেকগুলো মাল্টিপ্লিকেশন আর এডিশন হয় আর কি। তো ওই জিনিসটাই ম্যাট্রিক্স দিয়ে মেনলি করে ফেলা যায়। তো মার্কআপ চেইন যদি আমার স্টেট আই এ থাকে এট দ্য টাইম এম, বাট প্রবাবিলিটি দ্যাট এন পিরিয়ড লেটার মার্কআপ চেইন উইল বি ইন স্টেট জে, তাহলে আমি এম এ যদি আই এ থাকি, এম কী বলে এন স্টেপ পরে জেতে থাকার চান্স কত? তো এই জিনিসটাই হচ্ছে আমার এন স্টেপ, যেহেতু আমার এনটা স্টেপ, তার মানে আমাকে এন বার গুণ দেওয়া লাগবে ম্যাট্রিক্সটাকে। এখন এন বার গুণ না দিয়েও করা সম্ভব, ওটা যদি একটু পরে আসি। ম্যাট্রিক্স পি এন রিপ্রেজেন্ট দ্য এন স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি, ওকে সমস্যা নেই। এখন probability that the system will be in state j 2 periods from now considering it is now in state I, এটা হচ্ছে আমার দুই পি স্কোয়ার আই, দুইবার গুণ দিলাম, মানে ম্যাট্রিক্সের সাথে গুণ দিলাম। তো এটাকে একটু রিপ্রেজেন্ট করা হয়েছে যে আমার এই দুইটা কেমনে আসছে, যে আমার কারেন্টলি আমি আসি আই এ, 0-তে আসি আই এ, 1-এ কী হয়েছে আমি জানি না, 2-তে গিয়ে আমি যেতে যাচ্ছি। তো এখন আমার 1-এ কে হইতে পারে, মানে 1-এ যে কোনো কিছুই হইতে পারে মেনলি, বাট ধরলাম যে আমার কি বলে আমি 0-তে ছিলাম আইয়ে, 1-এ আসছি কেতে, এরপর 2-তে গেলাম যেতে, অ্যান্ড এটা আমার 0-তে আসি আইয়ে, 1-এ আসলাম কেতে। মানে এটা যদি একটু ইজিলি বলি, যে আমি আগে তো আমার আশা লাগবে কি বলে কেতে আশা লাগবে, যে আমার এই এটাকে মানে গুণ দিয়ে প্রকাশ করছে, তো আগে তো আমার এই ডিস্ট্রিবিউশনটা মানতে হবে, যে আমি রেইন থেকে রেইনে গেলাম, কারণ আমি কারেন্টলি রেইনে আসি, পরের দিনও রেইনে থাকবো, এটা আমার আগে জানা লাগবে। এখন এটা হইছে আমি শিওর, এখন আমি বলতে পারবো তাহলে এর পরের দিন রেইন হওয়ার চান্স কত, প্রোভাইডেড দ্যাট আজকে এই 2 দিন আগে রেইন হয়েছে, এর পরের দিনও রেইন হয়েছে। মানে যদি একটু আই গেস বুঝছো, কিন্তু যদি আরেকটু ইয়াতে বলি, তো এখানে এই গুণ হওয়ার কারণটা আর কি, গুণ হওয়ার কারণ হইল যে আগে আমি এই রেইনে আসি, কালকে রেইন হওয়ার চান্স কত, অ্যান্ড আমি কি বলে পরশু রেইন হওয়ার চান্স কত, প্রোভাইডেড দ্যাট আজকে রেইন হয়েছে এবং কালকেও রেইন হয়েছে। তাইলে এই দুইটা প্রবাবিলিটি জাস্ট গুণ হবে, অ্যান্ড এরকম এটা সাম করতে হবে ফর অল অফ দ্য পসিবল কেস স্টেটস দ্যাট আর ইন দ্য স্টেট স্পেস 3। এখন যতগুলো আমার স্টেট স্পেস আছে সবগুলো আমার মাঝখানে স্টেটের জন্য, তো এখানে আমার দুইটা মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেট হতে পারে, যে আমার হয় রেইন অথবা নট রেইন, তাহলে এখানে এই জিনিসটা দুইবার গুণ হয়ে যোগ হবে আর কি, প্রত্যেকটা ভ্যালুগুলো। ওই জিনিসটা আমার এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন থেকে চলে আসে, বোঝার কথা। এখন এন স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি, এগুলো তো বলা হয়েছেই, মেইনলি তেমন কিছু নাই আপাতত। এখন যদি আমি 3-তে বের করতে চাই, তাইলে তো ওই তো কী বলে 3বার গুণ দেওয়া লাগবে ম্যাট্রিক্সটাকে, পি স্কোয়ারের সাথে পি গুণ দিলেই হয়ে যাবে, কারণ ওই সময় মানে এটা একটা নিয়ম যে আমার প্রত্যেকবার যে কি বলে পুরাপুরি গুণ দেওয়া লাগবে 3টা ম্যাট্রিক্স, এমন না, গুণ দেওয়া যায়, কিন্তু অনেক যখন বড় হয়ে যাবে তখন অত রেলেভেন্ট হবে না। P⁴ ক্ষেত্রে একটা এক্সাম্পল আই গেস ছিল, কিন্তু মেনলি এখানে দেখাইছে ওইটাই, যে আমি তো পি স্কোয়ার দিয়ে তো আমি ওই ইনফরমেশনটা পেয়ে গেছি যে আমার
x0-তে আছে ইয়াতে যাওয়ার চান্স কত, x2-তে কেতে যাওয়ার চান্স কত, এটা তো আমি p² দিয়ে পেয়ে গেছি। তো এখন আমি 2 থেকে 3-তে জিনিসটাই জাস্ট লাগতেছে আমার এক্সট্রা। তো ওইটার ক্ষেত্রে আমি মাঝখানে বলতে গেলে 1 আর 2-কে কম্প্রেস করে একটা সিঙ্গেল বানাই ফেলতে পারতেছি, যেহেতু আমার এখন মাঝখানেগুলো রেলেভেন্ট না, যেহেতু আমি p² পেয়ে গেছি। এক্সটেন্ডিং এখন n স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি এর n স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি ফর অল স্টেটস i j p⁴n is p⁴n - 1 into p p⁴n - 1 আর p। এখন এটাকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, যে আমি যদি 1 এর বদলে n - m into pm and so on। তো এটাকে আরও ভালোই সিম্পলিভাবে প্রকাশ করা যাবে যদি ধরো আমার x0 = i হয় আর আমার xm প্লাস m প্লাস n সমান j, তাহলে আমার i থেকে j-তে যাওয়ার আমি কারেন্টলি আছি i-এ 0-তে, m+1-এ আমি j-তে যাচ্ছি, তাহলে আমার i থেকে আগে যেতে হবে। ধরো আমার ইন্টারমিডিয়েট স্টেজ যদি ধরি, তাইলে আমি i থেকে আগে k-তে যাব n টাইমে, যে আমার m+n-এ যেতে থাকা লাগবে। তাহলে আমার n টাইমে আমি i থেকে যেতে যাব আর i থেকে k-তে যাব, আর k থেকে যেতে যাব বাকি n টাইমে। মানে ওইটাকে ওইটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে আর কি। এখন এরা ম্যাথ এক্সাম্পলে গেলেই ভালো বুঝবে, কিন্তু ম্যাথ এক্সাম্পল তো আপাতত মেবি নাই, আচ্ছা আসলে দেখতেছি। কিন্তু মেইন কথা হচ্ছে আমি ডিরেক্টলি যখন আমাকে বড় বড় ট্রানজিশন প্রবাবিলিটি বের করতে বলবে, তখন আমি ছোটো ছোটোগুলো দিয়েই বের করতে পারবো এই সামেশনের সূত্রটা ইউজ করে। আমাকে ডিরেক্টলি বারবার গুণ দিয়ে বড় বড় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা লাগবে না আর কি। এখন কোক পেপসির এক্সাম্পলটাতে ওরা p² বের করছে, তো এখান থেকে পাইলাম যে আমি যদি আজকে পেপসি খাই, তাহলে পরশু দিন কোক কেনার চান্স কত, এটা 0.34%, মানে 0.34 আর কি, মানে 34%। তো এটা আরও একটা এক্সাম্পল দিল সানি রেনি, মানে ওয়েডনেসডে ইজ সানি, মানডে টুইসডেটা বাদ, তো মানে টুইসডে রেনিও হতে পারে সানিও হতে পারে, তো দুইটাই আলাদা আলাদা প্রবাবিলিটি গুণ করে যোগ করতে হবে, ম্যাট্রিক্স দিয়েও করা যাবে, ওই তো যেটা বললাম ওইটাই। অ্যান্ড এই মার্কআপ চেইন 3 পারচেস, তো p²কে আরেকটা p দিয়ে গুণ দিছে, তাইলেও হবে। অথবা যদি মানে ওই তো গুণ দেওয়ার অর্থটা কি, গুণ দেওয়ার মানেই তো হইলো আমি কি বলে, আমাকে বলছে পেপসি কেনার চান্স কত, পেপসি কেনার চান্সের জন্য আমার রেলেভেন্ট হইলো এই এই কলামের মধ্যে হইলে আমি পেপসি কিনতেছি আর কি। তো এটা হচ্ছে আমার কি বলে ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আমি পেপসি কিনতেছি। এখন আমি পেপসি দুইভাবে কিনতে পারি, যে আমি কারেন্টলি কোক কিনে পরে গিয়া পেপসি কিনতে পারি, অথবা কারেন্টলি পেপসি কিনে পরে গিয়া পেপসি কিনতে পারি। তো এটা যদি আরও সিম্পলি বলা যায় যে আমার কি বলে, আমি কারেন্টলি কোক কিনতেছি, এখন আমি জানি যে আমি আমি কারেন্টলি কোক কেনার আমার মানে এই তো নেক্সট স্টেপে আর কি, আমি জানি যে আমি 2 পারচেস পরে নেওয়ার কি বলে পেপসি কেনার চান্স হইলো আমার 17% পেপসি কেনার চান্স। আর আমি যদি মাঝখানে স্টেপটাতে কোকে থাকি, তাহলে এই যে 0.9-এর সাথে 0.17 গুণ হবে, 0.9-এর সাথে 0.17 গুণ হবে, কারণ আমি আসি ইয়াতে মানে কি সহজে কেমনে বোঝানো যায়। আচ্ছা একটু ছবি ডায়াগ্রামটা তাহলে আর একটু বুঝতে ইজি হবে। ওকে, এখন আই গেস বোঝা যাবে। আচ্ছা ধরলাম এটা হইলো আমার আচ্ছা কেমনে দিই, আচ্ছা সমস্যা নেই, এটা হইলো আমার পেপসি আর একটু কোক দিই। কোকের কালার কি, আচ্ছা একটা দিলে আচ্ছা সমস্যা নেই। আচ্ছা নীলটা আমার পেপসি, লালটা আমার কোক, যাই হোক সমস্যা নেই।
কিরে শেট, যাই হোক, ওকে। আচ্ছা, তো আমাকে বের করতে বলছে যে আমি কারেন্টলি কোক কিনতেছি, কারেন্টলি আমি একটা কোক পারচেসার। আমার আমি কি নীলটা এরকম ধরছে তাই না? আমি কারেন্টলি কোক কিনতেছি। আমি 3টা পারচেস পরে, কালকে পরশু এর পরের দিন পেপসি কেনার আমার চান্স কত? তো এখন আমি অলরেডি জানি যে আমার কি বলে, আমি যদি আজকে আমি পিএস স্কোয়ার পেয়ে গেছি আর কি। এখন পিএস স্কোয়ার আমার কি রিপ্রেজেন্ট করতেছে, যে আমি যদি আজকে কোক কিনে থাকি, আমার এই কলামটা রিপ্রেজেন্ট কি করতেছে? এই কলামটা রিপ্রেজেন্ট হইল ম্যাট্রিক্সের গুণ ঠিকঠাক করতেছে তো, ঠিকই তো করার কথা। এইভাবে করলে আমি এই ভ্যালু পাবো, তারপর এইভাবে করলে এটা পাবো, ঠিক আছে, সমস্যা নেই। তো যদি আমি কারেন্টলি কোকে থাকি, আমার 2 পারচেস পরে পেপসিতে যাওয়ার চান্স হইল ধরো 17%, 0.17, 2 পারচেস পরে আর কি। তাইলে এটাকে যদি কপি করে আনি, আচ্ছা এটা তো পেপসি, যাই হোক, এটা হইলো আমার কোক, এটা হইলো আমি কারেন্টলি আছি কোকে, 2 পারচেস পর পেপসিতে যাব। আর আমি কারেন্টলি আছি কোকে, 2 পারচেস পরও আমি কোকেই থাকবো। দুই পারচেস পরেও আমি কোকেই থাকবো। এখন আমার জানা লাগবে 3 পারচেস পরে আমি পেপসিতে থাকার চান্স কত। দিন শেষে আমার কাছে ম্যাটার করতেছে 3 পারচেস পরে আমি পেপসিতে যাব। এই মাঝখানে আমার 2টা স্টেপকে কম্প্রেস করা হয়েছে। তো 2টা স্টেপকে যদি আমি কম্প্রেস করে একটা সিঙ্গেল স্টেপেই রিপ্রেজেন্ট করি, তাহলে আমি একটু ক্যালকুলেটর বের করে একটু যে ধরলাম আমার এখানে যে ইয়াটা দেওয়া হয়েছে, ম্যাট্রিক্সে দেওয়া হয়েছে, এটা জাস্ট একটা বোঝার সুবিধার জন্য ধরতেছি, এরা একটা একদিনের ম্যাট্রিক্সই দিছে আমাকে, একদিনের 2টা ম্যাট্রিক্স আমার কাছে দেওয়া আছে। তো একটা দিয়ে আমাকে বলতেছে যে আমি যদি কারেন্টলি কোকে থাকি, নেক্সট দিনে কোক কেনার চান্স আমার 83%, নেক্সট দিনে পেপসি কেনার চান্স আমার 17%। আমি একটু ক্যালকুলেটরে গুণ দিই, দাঁড়াও, 0.9 17। আচ্ছা, তো যদি আমি কারেন্টলি কোক কিনি, পরবর্তী দিনও কোক কেনার চান্স 83%। আমি যদি কারেন্টলি কোক কিনি, পরবর্তী দিন পেপসি কেনার চান্স 17%। আর আমি যদি কারেন্টলি কিনি, পেপসিতে থাকি, তাহলে পরের দিন কোক কেনার চান্স 34%। আর আমি যদি কারেন্টলি পেপসিতে থাকি, আমার পরের দিন পেপসি কেনার চান্স 60%। এখন আমার লাগতেছে এর পরের দিন কত। এখন এর পরের দিনের জন্য তাইলে আমার আছে, আমি যদি কোকে থাকি তাহলে কি বলে, আমি যদি কোকে থাকি, কোক থেকে পেপসিতে যাওয়ার চান্স 17%, কোক থেকে পেপসিতে যাওয়ার চান্স 17%। এখন আমার ফাইনাল ডেস্টিনেশন তো পেপসি। এখন পেপসির থেকে পেপসিতে যাওয়ার চান্স কত? পেপসির থেকে পেপসিতে যাওয়ার চান্স আমার কই দিছে, আমি যদি কারেন্টলি কোকে থাকি 0.9, দাঁড়াও একটা ডায়াগ্রামটা একটু ক্লিয়ার করে এঁকে আমি আবার রেকর্ড করতেছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম এটা আরও ইজিলি বলা যেত, যাই হোক এখন সহজে বলি। ধরলাম আমার এই
যাই হোক, আমার এই এরিয়াটা হইল একদিনের টাইম, একদিন, যে আমি বর্তমানে কোকে আছি, কোক থেকে পেপসিতে যাচ্ছি, অথবা কোক থেকে কোকে যাচ্ছি। কোক থেকে পেপসিতে যাওয়ার আমার চান্স কত? 90%। তার মানে কী কই, কোক থেকে আমার কোক থেকে কোকে যাওয়ার চান্স আমার 90%, তো এটা আমার 0.9। আর আমার কোক থেকে পেপসিতে যাওয়ার চান্স 10%, তার মানে 0.1। কোক থেকে পেপসিতে যাওয়ার চান্স, একদিনের হিসাব এটা। এখন আমার লাগবে তৃতীয় দিনের হিসাব। আমার মাঝখানে এখন 2 দিনে কি হবে এটা আমি জানি আগে থেকে, যে আমার এই 2 দিনের হিস্টোরি আমি জানি, যে আমি যদি কোনো 2 দিন নিয়ে কাজ করি, আমি কারেন্টলি যদি কোকে থাকি, আমার কোকে থাকার চান্স 83%, পেপসিতে যাওয়ার চান্স 17%। কারেন্টলি যদি আমি পেপসিতে থাকি, তাহলে আমার কোকে যাওয়ার চান্স 34%, পেপসিতে থাকার চান্স 64%। তাহলে এখন আমার এই দিকের যে হিসাব, এটা আমার 2 দিনের হিসাব, 2 দিন। তো আমি যদি কারেন্টলি কোকে থাকি, কোকে কোক হচ্ছে আমার এটা নীল, তাহলে কোকে থাকি, কোক থেকে আমার কোক থেকে পেপসিতে যাওয়ার চান্স কত? কোক থেকে পেপসিতে যাওয়ার চান্স কত? 17%, 0.17। এই চান্সটা হচ্ছে 0.17। আর আমি কারেন্টলি পেপসিতে আছি, পেপসির থেকে পেপসিতে যাওয়ার চান্স কত? 0.66। এই যে এখানে 0.66। আমি একটু আগে এক্সপ্লেন করার সময় মানে শুরুটাকে 2 ধরতেছিলাম, এই জন্য একটু বুঝাতে পেইন হয়ে গেছে। কিন্তু ম্যাট্রিক্সটা এখানে যেভাবে গুণ দিছে, ওই গুণের হিসাবে তো আসলে এমনি হয়েছে যে প্রথমে ওরা একদিন হিসাব করছে, তারপর 2 দিন হিসাব করছে। অ্যান্ড এমনি গুণ দেওয়ার নিয়ম, কারণ ম্যাট্রিক্সে গুণ তো আর উল্টা করলেও সেম গুণ হয় না। যাই হোক, আচ্ছা, তো কাহিনী এটাই। এখন আমি আমার কারেন্টলি কোক থেকে একদিনে পেপসিতে যেতে পারি 10% চান্স, আবার কোকেই থাকতে পারি 90% চান্স। এখন আমি যে ধরো মাঝখানে আমি এই কোকে আসলাম, এখন 2 দিন পর কই যাব? 2 দিন পর পেপসিতে যাওয়ার চান্স আমার 17%, পেপসির থেকে 2 দিন পর পেপসিতে আসার চান্স 63%। তাহলে এই 3 দিনের হিসাব কি? 0.1-এর সাথে 0.66 গুণ, 0.9-এর সাথে 0.17 গুণ। এখন এই 2টা পাথই আমার পসিবল, তাহলে 2টার যোগফল, যেটা আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এক্স্যাক্টলি ওইটাই হয়, 0.9 আর 0.17, 0.1 প্লাস ইন্টু 0.66। তো এখন আমি যদি এগুলো গুণ দিই, তাহলে আমি মান পাবো 0.219, উইচ ইজ অ্যাকুরেট। একটু বুঝাতে বেশি সময় লাগছে, যাই হোক, বাকিগুলো আজকে বুঝতে পেইন হবে না। এখন এই তো এন মানে ট্রানজিশন প্রবাবিলিটি দিয়ে, এন স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি কেমনে কাজ করে এখন ভালো মতো বুঝে যাওয়ার কথা। এখানে ওই 20টার একটা এক্সাম্পল দিচ্ছে, এটা আর তেমন বলার কিছু নাই। ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন দিচ্ছে যে যদি আমার আনকন্ডিশনাল হয়, মানে আমি কোনো কন্ডিশন দিই যে আমি আগে কই ছিলাম, জাস্ট বললাম যে আমার তাহলে এই কয়েকদিন পর প্রবাবিলিটি কত হবে, তাহলে ওই ক্ষেত্রে আমাকে ইনিশিয়ালি একটা ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে যে আমার বায়াসগুলো কোন দিকে, কোন প্রবাবিলিটির জন্য ডিস্ট্রিবিউশন কেমন। তো দিন শেষে আমাকে যেটা করতে হবে যে আমার এই ম্যাট্রিক্সের জন্যই আমি যদি ধরি এই 3 দিনের যেটা দিয়েছে, আমাকে জাস্ট বলতে পারে যে 3 দিন পর পেপসি কেনার চান্স কত। 3 দিন পর পেপসি কেনার চান্স আমাকে বলে নাই যে আমি কারেন্টলি কোকে আছি, জাস্ট বলছে 3 দিন পর পেপসি কেনার চান্স কত। তাহলে এখানে আমার পেপসি কেনার কলাম কোনটা? পেপসি কেনার কলামটা এটা, এই 0.219 আর 0.562 পেপসির কলাম। এখন তাইলে আমার পেপসিতে আসার 2টা যেহেতু চান্স আছে, যে আমি হয় 3 দিন আগে কোক কেনার ফলে 3 দিন পরে পেপসিতে আসলাম, অথবা 3 দিন আগে পেপসি কেনার ফলে আমি 3 দিন পরে পেপসিতে আসলাম। এখন 3 দিন আগে কোকে থাকার অথবা 3 দিন আগে পেপসিতে থাকার
ওইটার চান্স কী, ওইটার ডিস্ট্রিবিউশনটা কেমন, ওইটাই আমাকে দেওয়া থাকবে। ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন কিউ আকারে, এটা হচ্ছে প্রত্যেকটা স্টেটের জন্য একটা ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে। তো যদি আমাকে ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন দেয় একটা ভ্যালু, যে এখানে কোনো একটা এক্সাম্পল আছে একটা, যে এই যে সাপোজ 60% অফ অল পিপল ড্রিঙ্ক কোক, 40% ড্রিঙ্ক পেপসি, তাহলে আমাকে যদি বের করতে বলে যে 3 সপ্তাহ পরে আমার কোক কেনার চান্স কত, কোকের কলাম হচ্ছে এরা, যে আমার কোক কেনার চান্স কত ওইটার কলাম। এখন এরা আমি কোক আগে খাইতাম বলে 3 সপ্তাহ পরে খাই, এটাও হতে পারে, আগে খাইতাম না বলে 3 সপ্তাহ পরে খাই, এরাও হতে পারে। কিন্তু আমার তো যেহেতু ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে আর আমাকে কোনো কন্ডিশন চাই নাই, যে কন্ডিশন ছাড়াই জাস্ট জিজ্ঞেস করছে যে 3 সপ্তাহ পরে কোক খাওয়ার চান্স কত, তাহলে ওই ডিস্ট্রিবিউশনটাই আমার এই ভ্যালুগুলোর সাথে গুণ হবে। তাহলে প্রথমটা হচ্ছে আমার কোক কোক টু কোক, তো কোকের 60% আর 0.781, তাহলে 6.6 ইন্টু 0.781, আর আমার পেপসি টু কোক তাহলে 0.4 ইন্টু এত, এটির যোগফল 1 হবে যেহেতু ডিস্ট্রিবিউশন। আর তো ওখান থেকে আমি মানটা পেয়ে যাব যে আমার কোক খাওয়ার চান্সটা কত। আর এটা অন্যভাবেও মানে এখানে কি বলে, ফার্স্ট কলাম গুণ আকারে করছে, এটা সমস্যা নাই, এই তো হ্যাঁ সেমই। তো এটাই, আমার যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকে, মানে কন্ডিশন ছাড়া বের করতে পারে, তাহলে আমাকে অবশ্যই একটা ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে যে আমার ইনিশিয়ালি বায়াসটা কোন দিকে আর কি, ওইটার উপর বেস করে আমি বলতে পারবো। ক্লাসিফিকেশন অফ স্টেট, এখন কিছু ডেফিনেশন আসবে। পাথ হইল আমার একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া যে পাথ, রাস্তা। রিচেবল হইল যদি একটা পাথ থাকে যে রিচেবল হবে যদি আমি আই থেকে যাইতে পারি কোনো একটা নির্দিষ্ট পাথ ফলো করে। কমিউনিকেট হইল যদি আমি আই থেকে যেতে পারি আর থেকে আইয়ে ব্যাক আসতে পারি, দুইটারই পাথ থাকে। ক্লোজ সেট জিনিসটা হইল এই সেটের ভিতরে যতগুলো স্টেট আছে ওরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে, তার মানে ওদের সবার মধ্যেই পাথ আছে কোনো না কোনো। আর আমি ওই সেটের বাইরের কোনো স্টেটে যাইতে পারতেছি না, আমার ওই সেটটাই মানে ওই সেট নিজেদের মধ্যে ক্লোজড, কিন্তু ওই সেট বাদে যদি অন্য কোনো সেট থাকে তাহলে আমি ওই সেটের সাথে যোগাযোগ করতে পারবো না, ওই সেটের সাথে আমার কোনো মানে কোনো অন্য সাইডের কোনো কিছু আমার কাছে রিচেবল না আর কি। তো ওই ক্ষেত্রে আমার দুইটা ক্লোজ সেট হইলো আর কি। যদি রিচেবল হইতো তাহলে তো বলতে গেলে আরেকটা ক্লোজ সেটই হয়ে যেত, মানে ওই রিচেবল যে এটা সহ মিলে ক্লোজ সেট হয়ে যেত। ইররেডিউসেবল মার্কভ চেইন বলা হয় যেখানে শুধুমাত্র আমার একটা ক্লোজ সেট থাকে, একটা মাত্র ক্লোজ সেট থাকলে ওটাকে ইররেডিউসেবল বলে। আর অ্যাবজর্বিং স্টেটটা একটু আগে বলছিলামই যে আমি যদি ওখানে একবার যাই ওখান থেকে আর বের হতে পারবো না। ট্রানজিয়েন্ট স্টেট হইল আমি ওখান থেকে বের হচ্ছি, ঠিক আছে, বের হওয়ার একটা চান্স আছে, কিন্তু যদি আমি বের হই আমি ওখানে আর ব্যাক আসতে পারবো না, ব্যাক আসার আর চান্স নাই। আর রিকারেন্ট হইল আমি ওখান থেকে বের হইলে আমি অবশ্যই আবারও এখানে ব্যাক করতে পারবো। এটা যদি এই ডায়াগ্রাম দিয়ে ইজিলি বোঝাই, আমার এই ওয়ান যে স্টেটটা, আমি যদি ওয়ান থেকে বের হই তাহলে আমি আবার ওয়ানেই আসবো, সেলফ লুপ যেহেতু, আর ওয়ান থেকে অন্যভাবে তো আর বের হওয়ার রাস্তা নেই, তো যেহেতু আমি ওয়ান থেকে বের হয়ে আবার ওয়ানেই আসতেছি, তো এটা রিকারেন্ট। টু এর মধ্যে যদিও সেলফ লুপ আছে যে হ্যাঁ আমি 2 থেকে বের হয়ে 2তেই আসতে পারি, এটার চান্স আছে, ওকে সমস্যা নেই, কিন্তু এটারও চান্স আছে যে আমি 2 থেকে বের হয়ে আর জীবনে 2তে আসতে পারবো না। যদি আমি 2 থেকে বের হয়ে কোনো কারণে 1-এ যাই তাহলে কিন্তু আমি আর 2তে ব্যাক আসতে পারতেছি না, 1 আটকে যাবে। কোনো কারণে 3-তে যাই আমি আর 2তে ব্যাক আসতে পারবো না, তো আমার 2তে ফেরত না আসার চান্স নন জিরো চান্স আছে যে আমি 2তে আর ব্যাক আসতে পারবো না। আমার এখানে 3টা কেস যেহেতু আমি ধরলাম প্রত্যেকটাই 1/3 1/3 1/3 করে, তাহলে আমার 1/3 চান্স হইল হ্যাঁ আমি কি বলে 2তে ব্যাক আসতে পারবো, কিন্তু আমার 2/3 চান্স হচ্ছে আমি 2তে আর কখনো ব্যাক আসতে পারবো না। তো যেহেতু এটা একটা নন জিরো, যে এটা একটা চান্স আছে যে আমি আর কখনো ব্যাক না আসার, তো এটা ট্রানজিয়েন্ট। আর যদি অলওয়েজ 100% চান্স থাকে যে হ্যাঁ আমি অবশ্যই ব্যাক করতে পারবো, তাহলে এটা রিকারেন্ট। যেমন এই 3-4-এর ক্ষেত্রে
3 থেকে লিভ যদি আমি করি তো আমি আবার হয় 3-এ আসবো অথবা 4-এ যাব, কিন্তু 4 থেকে তো আমার 3-এ যাওয়ার পসিবিলিটি আছেই। তো সব সময় আমার কি বলে 3-এ আসার যে চান্স সবসময় থাকবে, সবসময় 1 আর কি, মানে আমার 3-এ আমি ব্যাক ওই স্টেটে ব্যাক আসবই, এই জন্য রিকারেন্ট। এখন একটা কি বলে ট্রানজিশন ম্যাট্রিক্স দিয়ে ওইটা স্টেট ডায়াগ্রাম ড্র করে আমাকে বলতে পারে যে ক্লোজ সেটগুলো দেখাইতে রিকারেন্ট সেট কী কী আছে, তারপর মানে ওই প্রপার্টিগুলো লিখতে আর কি। তো ওগুলো তো সহজ, ওগুলো এক্সট্রা করে দেখানোর তেমন কিছু নাই এখানে। এখন রিকারেন্ট ক্লাস আর ট্রানজিয়েন্ট ক্লাস জিনিসটা কি একটু যদি বলি, তো রিকারেন্ট ক্লাস হচ্ছে আমার ওই একটা সেট যেখানের মধ্যে যে নোটগুলো আছে ওরা পরস্পর রিকারেন্ট, তার মানে আমি ওদের থেকে বের হলে ওদের কাছে আবার ব্যাক আসতে পারবো, সবগুলা সেম রিকারেন্ট প্রপার্টি ফলো করে এরকম একটা সেট। আর ট্রানজিয়েন্ট ক্লাস হইলো আমি ওখান থেকে বের হতে পারবো কিন্তু আমি ওখানে আর ব্যাক আসতে পারবো না, এরকম কোনো একটা ক্লাস। তো এই ছোটো এক্সাম্পলটার ক্ষেত্রে 1-2 এটা একটা রিকারেন্ট স্টেট, সিঙ্গেল ক্লাস অফ রিকারেন্ট স্টেট 1-2, তার মানে 1 থেকে যদি আমি বের হই 1-এ ব্যাক আসার চান্স আছে, 2 থেকে যদি বের হই 2-তে ব্যাক আসতে পারবো। কিন্তু এই 3 থেকে যদি আমি বের হই আমি আর 3-তে ব্যাক আসতে পারবো না, তাহলে 3 হচ্ছে একটা ট্রানজিয়েন্ট স্টেট, আর এখানে 1-2 এর সেটটা হইলো একটা রিকারেন্ট সেট ক্লাস, যাই হোক। আর এখানে আমার দুইটা রিকারেন্ট স্টেটের ক্লাস আছে, যে আমার 1-1 আর আমার 4-5, আর এখানে আমার দুইটা ট্রানজিয়েন্ট স্টেট আছে, যে আমার 2 থেকে বের হইলে আর ব্যাক আসতে পারবো না, আর কি বলে এখানের মধ্যে এই 3 ইটসেলফ যদিও এখানে রিকারেন্ট, কিন্তু আমি এখানে ক্লাস নিয়ে কথা বলতেছি, যে আমি যদি 3 থেকে 2-এ যাই 2 থেকে আমি 3-এ আসতে পারবো, ওইটা সমস্যা নেই, কিন্তু আমি যদি 3 থেকে 4-এ যাই তাহলে আমি কিন্তু আর 3-এ আসতে পারবো না। অ্যাগেন এটা খেয়াল রাখতে হবে, যদিও হ্যাঁ আমি এখানে বলতে পারি যে 2 থেকে 3-এ গিয়ে 3 থেকে 2-এ আসতে পারছি, কিন্তু আমি 2 থেকে যদি কোনো কারণে 1-এ যাই 2-এ কিন্তু আমি আর জীবনেও ব্যাক আসতে পারবো না, জীবনেও ব্যাক না আসার চান্স নন জিরো, এর জন্য ওরা ট্রানজিয়েন্ট। আর এখানে জীবনেও ব্যাক না আসার চান্স 0, আমি অলওয়েজ ব্যাক আসতে পারবো, 4-5-এর ক্ষেত্রে আমি অলওয়েজ ব্যাক আসতে পারবো, এমন কোনো নাই যে আমি 3-এ গেলাম কিন্তু 3 থেকে কোনো অ্যারো নাই, এরকম যদি থাকতো এরকম কোনো কেস আমার নাই। তো যেহেতু আমি নিজেদের মধ্যে বারবার ব্যাক আসতে পারতেছি রিকারেন্ট, আর যদি ব্যাক আসতে না পারি ট্রানজিয়েন্ট, এটা ভালো মতো বুঝে রাখতে হবে, এটা ভালোই ইম্পর্টেন্ট। ডিকম্পোজিশন জিনিসটা হইলো আমাকে কি বলে একটা ম্যাক্রো চেইনকে আমি মাল্টিপল রিকারেন্ট ক্লাস আর কয়েকটা ট্রানজিয়েন্ট স্টেটসে ভাগ করতে পারবো। রিকারেন্ট স্টেট অ্যাক্সেসেবল ফ্রম অল স্টেটস ইন ইটস ক্লাস, নট অ্যাক্সেসেবল ফ্রম রিকারেন্ট স্টেট ইন আদার ক্লাস। একটা রিকারেন্ট ক্লাস আর একটা রিকারেন্টের সাথে ইন্টারেক্ট করতে পারবে না, বিকজ কাইন্ড অফ এটা ক্লোজ প্রপার্টিটার মতোই ফলো করে, যেহেতু মানে রিকারেন্টের মানে কি আমি যদি যাই তাহলে আমি আবার ব্যাক আসতে পারবো। তো যদি আমি গিয়ে আবার ব্যাক আসতে পারি, দুইটা রিকারেন্ট ক্লাস যদি পরস্পর তাহলে এমনি কানেক্টেড থাকে, তাহলে তো ওই দুইটা রিকারেন্ট ক্লাস মিলেই আমার একটা বড় রিকারেন্ট ক্লাস হইতেছে, তাহলে তো আমি এটাকে দুইটা সেপারেট রিকারেন্ট ক্লাস বলতে পারতেছি না। তাহলে অবশ্যই আমার এই রিকারেন্ট ক্লাসগুলা মাঝখানে কোনো একটা ট্রানজিয়েন্ট স্টেটের মাধ্যমে ভাগ করা ডিভাইড হয়ে থাকবে আর কি, মাঝখানে কোনো একটা ট্রানজিয়েন্ট স্টেট থাকবে দুইটা রিকারেন্ট ক্লাসের ভিতরে, ওয়ান অর মোর। আচ্ছা, একটা ট্রানজিয়েন্ট স্টেট থেকে আমি রিকারেন্ট স্টেট অ্যাক্সেস করতে পারবো, কিন্তু আমি আর রিকারেন্ট স্টেট থেকে ট্রানজিয়েন্ট স্টেটে আর অ্যাক্সেস করতে পারবো না। এখানে একটা এক্সাম্পল দিল যে ক্লাস 1, এই যে 1 আর 2, আমি 1 থেকে যদি 3-তে যাই আমার আর জীবনে 1-এ আসার চান্স নেই, আমি 2 থেকে যদি 1-এ গিয়ে 1 থেকে 3-তে যাই আমার আর জীবনে 2-তে আসার চান্স নেই। তাহলে এই 1-2 মিলে যেটা হয়েছে এটা একটা ট্রানজিয়েন্ট ক্লাস। এখন 3 থেকে যদি আমি 4-এ যাই 4 থেকে 3-তে আসতে পারবো, সমস্যা নেই। 3 থেকে আমি যদি 4-এ যাই, 4 থেকে যদি 5-এ যাই, 5 থেকে 6-এ যাই, 6 থেকে 7-এ যাই, 7 থেকে 8-এ যাই, 8 থেকে কি আমি আর 3-তে আসতে পারবো না। 3 থেকে যদি আমি কোনো কারণে 8-এ যাই, 8 থেকে 6-এ গেলাম সমস্যা নেই, আমি 6 থেকে 7-এ গেলাম তাও সমস্যা নেই, 7 থেকে আবার 8-এ আসলাম, ওয়েল আমি কি আর 3-তে ব্যাক করতে পারতেছি না।
তো থ্রিতে যেহেতু ব্যাক করতে পারতেছি না, আমি যদি 4 থেকে 3-এ গিয়ে সেম কাজটা রিপিট করি তাহলে আমি 4-এও ব্যাক করতে পারবো না। তাহলে 3 আর 4 মিলে একটা ট্রানজিয়েন্ট ক্লাস, কারণ আমি একটা নন জিরো চান্স আছে যে আমি ওখান থেকে বের হইলে আর জীবনে ব্যাক আসতে পারতেছি না। 5 থেকে যদি আমি 6-এ যাই, 6 থেকে 7-এ গেলাম, 7 থেকে 8-এ গেলাম, 8 থেকে আবার 6-এ গেলাম, 5-এ কি ব্যাক করতে পারতেছি না। তো এটার ক্ষেত্রেও ট্রানজিয়েন্ট ক্লাস। এখন 6, 7, 8, 6 থেকে 7-এ গেলাম, 7 থেকে 8-এ গেলাম, 8 থেকে 6-এ গেলাম, 6-এ ব্যাক করতে পারলাম। 6 থেকে 7-এ গেলাম, 7 থেকে 6-এ গেলাম, আবার ব্যাক করতে পারলাম। 7 থেকে 8-এ গেলাম, 6-এ গেলাম, 7-এ গেলাম, 8 থেকে 6-এ গেলাম, 7-এ গেলাম, 8-এ গেলাম। ওই তো বুঝতেছি, আমি লিভ করলে আমি আবারও ব্যাক করতে পারতেছি, আমার ব্যাক করার রাস্তা আছে। তো এটা একটা রিকারেন্ট ক্লাস। অ্যান্ড ওরা এই যে এই রিকারেন্ট ক্লাসের আরেকটা কারণ, ওরা আমার বাইরের ক্লাসের সাথে ইন্টারাক্ট করতেছে না, ওরা ট্রানজিয়েন্ট ক্লাস, ওদের সাথে কিন্তু ওর রিচেবল না। ট্রানজিয়েন্ট ক্লাস থেকে আমি রিকারেন্ট ক্লাসে আসতে পারতেছি, কিন্তু রিকারেন্ট ক্লাস থেকে আমি ট্রানজিয়েন্ট ক্লাসে যেতে পারবো না। একটা প্রপার্টি। ডায়াগ্রামের অবস্থা বহুত খারাপ, কিন্তু ওই তো পয়েন্ট বুঝছোই, ডায়াগ্রাম তো সহজ, এটা তেমন কিছু না। পিরিয়ডিক নন পিরিয়ডিক জিনিসটা হইল, এরা সবচেয়ে সিম্পলেস্ট এক্সাম্পল যদি দেওয়া যায়, আপাতত এগুলো একটু কাটি। আচ্ছা, তো আমি কোনো একটা স্টেটে আছি, আর একটা স্টেটে মামা আছে। এখন আমি ধরো আমার এখানে সেলফ লুপ থাকতে পারে, নাও থাকতে পারে। সেলফ লুপ থাকলেও আমি আমার কি বলে মিনিমামটা ক্যালকুলেশনের ক্ষেত্রে সেলফ লুপকে অমিট করব। কিন্তু সেলফ লুপ থাকলে এরা আসলে দিন শেষে কখনো পিরিয়ডিক হবে না আর কি। তো পিরিয়ডিক হওয়ার জন্য সেলফ লুপ না থাকা উচিত। তো আমি এখানে আবার যদি ব্যাক করি, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম বলার সুবিধার জন্য। আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে আবার এতে ব্যাক আসলাম, আমার এখানে স্টেপ লাগলো দুইটা স্টেপ। এখন আমি এতে আরও কত স্টেপে আসতে পারি, কই লিখছিলাম, আচ্ছা 2টা স্টেপ। এখন আমি এ থেকে বিতে গিয়া বি থেকে এতে আসতে পারি, আবার এ থেকে বিতে গিয়ে আবার এতে আসতে পারি। তো ধরো আমি 4টা স্টেপ পরে এতে আসলাম। আচ্ছা, যদি এখানে আরও একটা স্টেট অ্যাড করি বোঝার সুবিধার জন্য, সি অ্যাড করলাম। তো আমি এখন বি থেকে সিতে যাব, সি থেকে বিতে যাব। তো আমি কি বললাম, এ থেকে এতে ব্যাক আসার শর্টেস্ট পাথ 2। এখন আমি যদি এ থেকে বিতে যাই, বি থেকে সিতে যাই, আবার সি থেকে বিতে যাই, বি থেকে এতে যাই, কয়টা লাগলো আমার? 4টা। আর ধরো আমি এ থেকে বিতে যাই, বি থেকে সিতে যাই, সি থেকে বিতে যাই, আবারও বি থেকে সিতে যাই, আবারও সি থেকে বিতে যাই, একটু হিসাব হারাই ফেলছি, যাই হোক, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা। অ্যান্ড এভাবে করে বাড়ানো যাবে। তো দিন শেষে প্রত্যেকটাই কিন্তু আমাদের 2-এর গুণিতক, মানে আমি যতভাবে এতে ব্যাক আসতে পারবো সবগুলোকে যদি নিয়ে আমি একটা জিসিডি করি, তাহলে জিসিডি 1 হবে না, জিসিডি হবে আমার এই শর্টেস্ট যেটা, ওইটা শর্টেস্ট পাথ যেটা। তো এই ক্ষেত্রে 2, জিসিডি 2 পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার পিরিয়ডিক। আর অ্যাপিরিয়ডিক হয় কোন সময়, সেটা যদি বাদ দিই, এখন ধরো আমার এখানে সি স্টেট আছে, সি থেকে বি, মানে বি থেকে সি, সি থেকে এ, এরকম মনে করো কেস আছে। তাহলে আমার এ থেকে এতে আসার পাথ আছে 2, সমস্যা নেই আমার। আমি এটা অনেকবার রিপিট চাইলে করলাম, ওইটাও পেন নাই। তো 2, 4, 6, 8 সমস্যা নাই। কিন্তু এ থেকে বিতে গিয়ে, বি থেকে সিতে গিয়ে, সি থেকে এতে আসতে পারতেছি, তাহলে এখানে আমার কয়টা স্টেপ লাগলো? 3টা। তো 2 আর 2-এর সব গুণিতক, তো শুধু 2 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সমস্যা নেই। কিন্তু আরও একটা পাথ পাইলাম যেটার মধ্যে আমার এই 3টা স্টেট দিয়ে হয়ে যায়। তাহলে এখন 2 আর 3-এর জিসিডি কত? 1, ওদের মধ্যে কোনো কমন ডিভাইজার নাই, তো 1 বাদা কেউ নাই। তো জিসিডি যদি 1 হয়, ও অ্যাপিরিয়ডিক মানে আমার কোনো একটা স্টেট থেকে বের হয়ে ওই স্টেটে ব্যাক আসার যে পাথ, ওইটা মিনিমাম পাথের গুণিতক না। এখন যদি আমার সেলফ লুপ থাকতো তাহলেও কিন্তু অ্যাপিরিয়ডিক হইতো। কেন? কারণ যদি আমার এখানে একটা সেলফ লুপ থাকে, তাহলে ধরো 1,
2 3, তো আমি 3 অ্যালাউ করতে পারলাম, কইলা 3 অ্যালাউ করতে পারলাম, অথবা 1 2 3 4 5 6, এরপর আবার ব্যাক করলাম 7, তো 7ও অ্যালাউ করতে পারতেছি। তো এখন আমি নিজের ইচ্ছা মতো যত উল্টাপাল্টা নাম্বার করতে পারবো। সেলফ লুপ থাকলে তো আমার দিন শেষে আমি সব রকম নাম্বারের জন্য অ্যাড করতে পারবো, তো দিন শেষে জিসিডি তো 1 হবেই। তো সেলফ লুপ থাকলেও এটা অটোমেটিক অ্যাপিরিয়ডিক হয়ে যাবে। আচ্ছা কিরে নয় না, হ্যাঁ। তো এখানে আর তেমন কিছু বলার নাই, এখানে জাস্ট একটা এক্সাম্পল দিছে যে স্টেট 1 and 3 হ্যাভ এ পিরিয়ড অফ 2। হ্যাঁ, 1 থেকে 3-এ, 3 থেকে 1-এ, 3 থেকে 1-এ, 1 থেকে 3-এ, তো 2 পিরিয়ড। এখন এরগোডিক হওয়ার কন্ডিশনগুলো হচ্ছে ওরা রিকারেন্ট হবে। রিকারেন্ট মানে কি, ওরা আমি যদি বের হই আমি আবারও ব্যাক আসতে পারবো। ওরা কমিউনিকেট করবে। কমিউনিকেট মানে কি, আই থেকে জেতে যদি যেতে পারি আমি জে থেকে আইও ব্যাক করতে পারবো। এবং ফাইনালি ওরা অ্যাপিরিয়ডিক হবে। অ্যাপিরিয়ডিক মানে কি, আমি আমার থেকে বের হয়ে আবার আমাকে ব্যাক আসতে যতগুলো পাথ আছে, যতগুলো পসিবল পাথ আছে, তাদের জিসিডি 1 হবে। তো এই 3টা যদি স্যাটিসফাই করে, এটা মার্কভ চেইনটাকে অ্যালগরিক বলা হয়। এই এক্সাম্পলগুলোর মধ্যে বলছে যে গ্যাম্বলার্স রুইন নট অ্যালগরিক, ওয়েদার অ্যালগরিক, কোক ভার্সেস পেপসি অ্যালগরিক, গার্ডেন আর নট অ্যালগরিক। এগুলা যদি আমি ওই স্টেট ডায়াগ্রামটা আঁকি, স্টেট ডায়াগ্রামটা আঁকলে এটা ইজিলি বোঝা যাবে যে কেন ও কেন না। আর অ্যাপিরিয়ডিক কেন মানে ওই তো একটু আগে যেটা বললাম, কোপ্রাইম হওয়া লাগবে, জিসিডি 1 হবে, এগুলো বলা হয়েছে, নতুন করে বলার তেমন কিছু নাই। এই এক্সাম্পলের জন্য বলা হয়েছে স্টেট 1 আর 2 সেলফ লুপ আছে, তাইলে অ্যাপিরিয়ডিক। 3 আর 4-এর মধ্যে কোনো সেলফ লুপ নাই, আর আমি নট লাইক অন্য পাত দিয়ে আসতে পারবো আবার, তো 3 আর 4 পিরিয়ডিক, পিরিয়ড 2। 6 7 8, 6 7 8-এর ক্ষেত্রে কি বলে অ্যাপিরিয়ডিক, কারণ আমি 6 থেকে 7, 7 থেকে 6 2, কিন্তু 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 6, তো 3, 2 আর 3-এর জিসিডি কত 1। এই তো এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এগুলো একটু কইরা দেখিও, যে ছবি এঁকে এরপর ওদের প্রপার্টি কোন কোনগুলো ফলো করে, কেন করে, এগুলো লিখলে বুঝতে সুবিধা হবে। অ্যান্ড স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি থেকে এখন আমরা দেখতেছি যে আমি যদি প্রত্যেকবার বারবার গুণ দিতে থাকি ম্যাট্রিক্সকে ওই সেম ম্যাট্রিক্সের সাথে, যে আমি 10 দিন পর কী হয়েছে, 100 দিন পর কী হয়েছে, এখন দিন শেষে মার্কভ চেইন জিনিসটা কি, আমি কারেন্টলি কই আসি ওইটার ওপর বেস করে একটা ফিউচারে কই থাকবো এটা প্রেডিক্ট করতেছি। এখন আজকে আমার বৃষ্টি হয়েছে, এখন 100 বছর পর কি বৃষ্টি হয়েছে কিনা, এরা কি আজকেরটার উপর আর তেমন ডিপেন্ড করবে? আর 100 বছর পর কি বৃষ্টি হয়েছে তার থেকে 101 বছর পর কত বৃষ্টি হয়েছে, এই 1 বছরের ব্যবধান কি আর তখন গিয়ে অত ম্যাটার করবে? আনসার হইলে করবে না, কারণ দিন শেষে আমার সিস্টেমটা আমার কারেন্ট স্টেট থেকে ডিসকানেক্টেড হচ্ছে, কারণ মাঝখানের যে মানগুলো পাচ্ছি ওগুলো সবগুলোই প্রবাবিলিটি বেসড, যেহেতু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে হচ্ছিল। তো এভাবে গুণ করতে করতে এমন একটা স্টেট আসবে যেখানে আমার গুণ করলেও আমার প্রবাবিলিটি আর চেঞ্জ হবে না। যখন আমি ওই স্টেটে অ্যারাইজ করব তখন সেটাকে বলা হয় স্টেডি স্টেট প্রবাবিলিটি। তখন আমার আর ওই ইনিশিয়ালটার উপর ওইভাবে এফেক্ট ফেলতেছে না, একটা ভ্যালুতে ওই কনভার্ট করছে অ্যান্ড ওইটাতেই ওই ফিক্স থাকবে এরপর থেকে, আমার ইনিশিয়াল পারচেসের উপর আর ডিপেন্ড করে না আর কি। এখন ওইটাকে যদি আমি পাই দিয়ে রিপ্রেজেন্ট করি, তো পাই দিয়ে রিপ্রেজেন্ট যদি আমি এটাকে করি তাহলে আমার এই সূত্রটা দাঁড়ায় পাই ইকুয়াল পাই ইন্টু পি। কারণ কি, পি হচ্ছে আমি কারেন্টলি কই আসি, পাই হচ্ছে আমি এন স্টেপ পর কই থাকবো। তাহলে আমি যদি এন স্টেপ পর কই থাকবো, মানে অনেক লম্বা সময় পর আর কি, যখন গিয়ে ওরা স্টেবল হয়ে যাবে, ওইটার সাথে যদি আমি আমার কারেন্ট প্রবাবিলিটি পিকে গুণ দিই, তাহলে কি আমার স্টেটের কোনো চেঞ্জ হবে? হবে তো না, তো দিন শেষে সেমই থাকবে, কারণ স্টেডি স্টেটে রিচ করছে। তো স্টেডি স্টেটে রিচ করে ফেললে আমি যতবারই আমার কারেন্ট প্রবাবিলিটি দিয়ে গুণ দিই কোনো লাভ তো নাই, দিন শেষে সেমই থাকবে।
তাহলে পাই ইকুয়াল পাই ইন্টু পাই পি, পাই ইন্টু পি। তাহলে এখন যদি আমি এটাকে এক্সাম্পল তো দেওয়া থাকার কথা, তো এখন যদি আমি জাস্ট গুণ দেওয়ার ইজি নিয়ম হচ্ছে কলাম ওয়াইজ গুণ। 0.9 সাথে 0.9 সাথে পাই 1, 0.2 সাথে পাই 2, 0.1 সাথে পাই 1, 0.8 সাথে পাই 2 গুণ দিই। আর এগেইন আমরা এটাও জানি যে আমার একটা রো বরাবর সবগুলো এন্ট্রির যোগফল 1 হবে, কারণ টোটাল প্রবাবিলিটি তো 100%। তো আমি এই থেকে স্টেডি স্টেট বের করার জন্য খুবই সিম্পলি একটা কয়েকটা ইকুয়েশন পেয়ে যাব, যেটা আমি ক্যালকুলেটরে সলভ করতে পারবো। সলভ করে ফেললে আমি আমার স্টেডি স্টেট প্রবাবিলিটিগুলো পেয়ে গেলাম। এখন স্টেডি স্টেট প্রবাবিলিটি দিয়ে অনেক রকমের ম্যাথ আসা পসিবল। এখানে একটা সিম্পল দিচ্ছে, আর আমি যে পরে যে স্লাইডটা দেখাবো ওখানে আরও অনেকগুলো ম্যাথ আছে, ওগুলো একটু গো থ্রু করবো, সমস্যা নেই। 100 মিলিয়ন কোলা কাস্টমার আছে, প্রত্যেক পার্সন একটা কোলা খায় ডিউরিং এনি উইক। এখন একটা কোলাতে প্রফিট হচ্ছে $1। তো 500 মিলিয়ন, এখন একটা অ্যাডের ফার্ম আছে, ওই অ্যাড ফার্মটা এটা বলতেছে যে আমি আমার তোমার তো অনেক কাস্টমারই এমন আছে যারা কোক থেকে পেপসিতে সুইচ করে, আমি এমনভাবে অ্যাডগুলো করব যে যদি তোমার আগে কোক থেকে পেপসিতে বছরে 10% মানুষ সুইচ করতো, তাহলে এখন 5% মানুষ সুইচ করবে। এটার জন্য আমাকে $500 মিলিয়ন দেওয়া লাগবে এক বছরে। এখন এরা কি হায়ার করবে নাকি করবে না? তো দিন শেষে এরা আমার স্টেডি স্টেট প্রবাবিলিটির উপর ডিপেন্ড করতেছে, যেহেতু আমার 1 বছর টাইমের, কিন্তু আমার কাছে দেওয়া আছে 1 দিনের। তো ওই 1 দিনেরটার থেকে আমি 1 বছরেরটার স্টেডি স্টেট পাবো। তো স্টেডি স্টেটে যাওয়ার পর পাইলাম কি 2/3 আর 1/3 মনে হয়, হ্যাঁ 2/3 আর 1/3। তো এখন আমি টোটাল কোলা পারচেস ইন এ ইয়ার 52 উইক, তাহলে 10⁶ 100 মিলিয়ন কোলা কাস্টমার, প্রত্যেক সপ্তাহে বা মানে ওই প্রত্যেক সপ্তাহে একটা করে, আর আমার কি বলে প্রফিট $1। তো 100 10⁶ মিলিয়ন ইন্টু 52, 5.2 বিলিয়ন প্রফিট হয় টোটাল কোলা পারচেস। এখন প্রত্যেকটাই $1 করে প্রফিট করে। তো এখন স্টেডি স্টেটে গিয়ে কোক কেনার প্রবাবিলিটি আমার কত ছিল? 2/3, এই পাই 1, যেটা পাই 1 হচ্ছে স্টেডি স্টেটে কোক কেনার প্রবাবিলিটি 2/3। তাহলে আমার কী বলে, তাহলে কোক কেনার, তাহলে 5.2 বিলিয়নের মধ্যে আমি শুধু কোকের জন্য কতটুকু টাকা পাচ্ছি? 3.46 বিলিয়ন। সমস্যা নেই। এখন যদি আমাকে বলছে যে আমার যেসব মানুষ কোক থেকে পেপসিতে সুইচ করতো, সেটা আগে 10% ছিল, এই যে 10%, 0.1 যেটা, ওকে ওই কমায়া 5% করবে, তার মানে 0.05 নিয়ে যাবে। এটা 0.05 নিয়ে গেলে তার মানে কোক থেকে কোকে থাকার চান্স বেড়ে 95% হয়ে যাবে, 0.95। তাহলে নতুন ম্যাট্রিক্স হচ্ছে এটা। এই নতুন ম্যাট্রিক্সের জন্য আমি আবারও স্টেডি স্টেট প্রবাবিলিটি বের করব। এখন আমি নতুন স্টেডি স্টেট প্রবাবিলিটি পাইলাম 0.8 আর 0.2। তাহলে এখন আমার কোকে থাকার প্রবাবিলিটি হচ্ছে 0.8, যেটা আগে ছিল 2/3। তাহলে এখন 5.2 বিলিয়নের মধ্যে 0.8 দিয়ে যদি আমি গুণ দিই, তাহলে আমি মান পাবো যে 4 বিলিয়ন সামথিং, যে আমার 500 মিলিয়ন কম, তো ধরো 4.1 সামথিং, 16 বিলিয়ন মেবি, যাই হোক। তো ওখান থেকে এখন আমাকে অ্যাড ফার্মকে 500 মিলিয়ন দেওয়া লাগবে। তো 500 মিলিয়ন যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার থাকে 3.6 বিলিয়ন। কিন্তু আমি যদি অ্যাডটাকে হায়ার নাই করতাম ইনিশিয়ালি, তাহলে আমার লাভ হইতো 3.4 বিলিয়ন। তার মানে আমি এখানে 200 মিলিয়ন লাভ করে ফেলছি। 200 মিলিয়ন না, হ্যাঁ 200 মিলিয়ন লাভ করে ফেলছি। তাহলে অবশ্যই আমার ওই অ্যাড ফার্মটাকে হায়ার করা উচিত। এরকম অনেক রকম কেসের প্রবলেম পরীক্ষায় আসতে পারে, কিন্তু যেহেতু ম্যাডামে ক্লাসে এটা করেছে, তো এটা দেওয়ার চান্সই বেশি। আর এখানে একটা গার্ডেনার্স প্রবলেম দিছে, গার্ডেনার প্রবলেমের ফার্টিলাইজার দিয়ে, মানে এখানে প্রশ্ন যেহেতু দেয় নাই, তো এটা একটু পরে বলতেছি, যখন প্রশ্ন পাবো তখন বলতেছি। মিন ফার্স্ট প্যাসেজ টাইম জিনিসটা হচ্ছে শুধুমাত্র একটা অ্যালগরিথমিক চেইনের ক্ষেত্রে ভায়াবল, যে আমি একটা স্টেট থেকে বের হয়ে আরেকটা স্টেটে যাইতে অন অ্যাভারেজ কয়টা স্টেপ নিই, এটাকে মিন ফার্স্ট প্যাসেজ টাইম বলে।
expected number of transitions before we first reach state J, given that we are currently in state I. আমি I থেকে with probability Pij, it will take one transition to go from state I to state J. We will next go to probability Pik. তো এমনি করে চলতে থাকলো. In this case it will take an average of 1 plus. তো দিন শেষে আমার ধরো আমি I থেকে যেতে যাওয়ার জন্য তো একটা ট্রানজিশন আছে, তারপর আমার ওই IK যেটা, এখন মাঝখানে আমি কি কি ট্রানজিশনগুলো করে আসছি, তো তাদের জন্য আমার মিন ফার্স্ট প্যাসেজ টাইমটা লাগতেছে, যে আমি তাহলে I থেকে Kতে যাওয়ার, এরপর আমার K থেকে Jতে যাওয়ার জন্য মিন ফার্স্ট প্যাসেজ টাইম কত, আমি I থেকে Kতে যাওয়ার প্রবাবিলিটি কত, K থেকে Jতে যাইতে আমার অন অ্যাভারেজ কতগুলো স্টেপ লাগতেছে, এভাবে সবগুলোর জন্য যোগফল করে এক যোগ দিলে আমি I থেকে Jতে যাওয়ার জন্য অন অ্যাভারেজ কতগুলো স্টেপ লাগতেছে সেটা পেয়ে যাব. এই সূত্রটা কেন আসছে, যেহেতু আমার এই যে এখানে আবার বলা হয়েছে probability then with probability Pij it will take one transition to go from state I to state J. কারেন্টলি যদি আমি I এ থাকি, Pij probability এর সাথে আমি I থেকে Jতে যাব. তো এখন আমি যেহেতু বলেই দিছি যে আমি I থেকে Jতে যাব, তাহলে I থেকে Jতে যাওয়ার probability 1, যেহেতু আমি বলেই দিছি যে যাব. তো এখন আমার লাগতেছে আমি মাঝখানে কই গেছি, I থেকে Kতে গেছি, K থেকে যেতে যেতে কতগুলো স্টেপ লাগছে, তো K থেকে যেতে যাওয়ার জন্য কতগুলো স্টেপ লাগছে ওটা তখনই রিলেভেন্ট হবে যখন আমি এটা কনফার্ম করতেছি যে আমি I থেকে Kতে গেছি. তো I থেকে Kতে যাওয়ার প্রবাবিলিটি কত, তো I থেকে Kতে যাওয়ার প্রবাবিলিটি ইনটু K থেকে যেতে যাওয়ার জন্য আমার কতগুলো স্টেপ লাগছে, এভাবে সবগুলো ইন্টারমিডিয়েট K এর জন্য মান লাগবে. এখন মানগুলো পাবো কই, এটা একটা ম্যাট্রিক্স ফর্মও আছে, এটা তেমন ইয়া না. তো ম্যাট্রিক্স ফর্মটাকে এখানে দেখানো হয়েছে, ওই তো এটা আমার I হচ্ছে আমার m-1 আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর এখানে Nj হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্স, P লেস দেন ইটস J রো অ্যান্ড এত, তার মানে ওই তো Jth রো আর Jth কলাম রে বাদ দিয়ে যে ট্রানজিশন ম্যাট্রিক্সটা. I হচ্ছে আমার m এর যে অর্ডার তার থেকে এক কম অর্ডারের ট্রানজিশন ম্যাট্রিক্স, আর এখানে 1 যেটা ওইটা হচ্ছে আমার আরেকটা m-1 কলাম ম্যাট্রিক্স, কলাম ভেক্টর, সবগুলো এলিমেন্ট 1 এখানে. এখন এটাও একটা প্রুফ আছে, প্রুফটা এখানে লাগবে না, যে আমার I থেকে Iতে যাইতে আমি I এ আসি, I এই ব্যাক করব, তার জন্য আমার যে মিন ফার্স্ট প্যাসেজ টাইম সেটা হচ্ছে আমার এই I এ থাকার যে স্টেডি স্টেট প্রবাবিলিটি, ওইটাকে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে যেটা পাবো ওইটাই. তো 1/πi ইজ ইকুয়াল mii, ওটাকে মিন রিকারেন্স টাইমও বলে, যেহেতু রিকার্ড করতেছি সেম জায়গায় আবার ব্যাক করতেছি. এখন এই রিকারেন্স টাইমটা দিয়ে যেহেতু আমার যদি দুইটা স্টেট হয় তাহলে এগুলোর ক্ষেত্রে আমার এই রিকারেন্স টাইম দিয়ে আমি কাজ করে ফেলতে পারবো, কারণ ধরো আমাকে বলছে যে আমার 1 থেকে 2-এ যাওয়ার, আচ্ছা যদি এখানে দুইটা স্টেটের ক্ষেত্রে আসলে তেমন পেন নাই, 1 থেকে 2-এ যাওয়ার প্রবাবিলিটি কত, 1 থেকে 2 এখানে ধরলাম, আচ্ছা আমার কোক থেকে পেপসিতে যাওয়ার প্রবাবিলিটি না, মানে মিন ফার্স্ট প্যাসেজ টাইম কত, অন অ্যাভারেজ কয়টা স্টেপ লাগবে, তাহলে 1 প্লাস 1 থেকে 1-এ থাকার প্রবাবিলিটি কত ইনটু 1 থেকে 2-এ যাওয়ার জন্য মেইন ফার্স্ট প্যাসেজ টাইম কত. তাহলে এখন আমার তাহলে সেম ভ্যালু রিপিট করতেছে না, যে এই 1-2 এই 1-2 সেমই, তো পার্থক্য তো নাই, তো বাদ দিলাম, সমস্যা কি, আমি এখানের মধ্যে P11 এর মান 0.9, তো 0.9 যদি বসাই তাহলে এই পাশে যদি নিয়ে যাই তাহলে 0.1 ইকুয়াল 1, তাহলে 1/0.1, তার মানে m12 এর মান 10, অ্যান্ড সিমিলারলি এটার জন্য মানে পাবো 5. তো এটা ক্ষেত্রে তেমন ইয়াগুলো লাগে নাই. আমাকে প্রশ্ন এমন বলতে পারে যে সবগুলো স্টেজের সবগুলো ট্রানজিশনের জন্যই আমাকে মিন ফার্স্ট প্যাসেজ টাইমগুলো দাও, তাহলে আমার যখন এই সেলফ লুপগুলো থাকবে ওইগুলোর ক্ষেত্রে আমার ওই ইয়াটা রিলায়েবল হবে আর কি, স্টেডি স্টেট প্রবাবিলিটিগুলো. গার্ডেন আর ফার্টিলাইজার প্রবলেম এটার মধ্যেও দেখাইছে, তো এখানের মধ্যে ইয়াটা ইউজ করছে. আচ্ছা মানে এক্স্যাক্টলি প্রশ্নটা যদিও নাই, তো তাও যদি হালকা করে বলি, যে আমাকে যদি বলে কনসিডার দ্য প্যাসেজ ফ্রম স্টেট 2 অ্যান্ড স্টেট 3, 2 থেকে 3-তে যাওয়ার, স্টেট 2 অ্যান্ড স্টেট 3 টু স্টেট 1, গুড, দ্যাটস J ইকুয়াল 1.
এটা কি আমাকে, আচ্ছা এখানে আমাকে বের করতে বলছে যে আমি স্টেট নাম্বার 2 থেকে স্টেট নাম্বার 1 যাওয়ার জন্য আমার মিন ফার্স্ট প্যাসেজ টাইম কত, আর স্টেট নাম্বার 3 থেকে স্টেট নাম্বার 1 যাওয়ার মিন ফার্স্ট প্যাসেজ টাইম কত। তো আমি দিন শেষে যাচ্ছি কই, একে। তো এখানে আমার জে এর মান হচ্ছে 1, তার মানে আমার ওই একের জন্য যে রেলেভেন্ট রো আর কলাম ছিল ওই দুইটাকে আমাকে বাদ দিতে হবে এই সূত্র অনুসারে। এই এন মানে কি, ওই ম্যাট্রিক্সের আমি জ্যাথ রো আর জ্যাথ কলামকে বাদ দিয়ে দিব। তার মানে আমি ফার্স্ট রো আর ফার্স্ট কলামকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমি পাচ্ছি কি 0.6, 0.3, 0.4, 0.55, 0.6, 0.3, 0.4, 0.55। ওকে, এখন আমার আই মাইনাস এন আই, এখানে আমার আই তাইলে কত, আই তাইলে কি আই মাইনাস এন ওয়ানের হলে মানে ওই তো এন জে এর হোল স্কোয়ার, আই হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স এম মাইনাস ওয়ান। তাহলে আমি যদি 1 থেকে জাস্ট ডিরেক্টলি বাদ দিচ্ছি, তো 1 থেকে 0.6 বাদ দিলে 0.4, 0 থেকে 0.3 বাদ দিলে -0.3, 0 থেকে 0.4 বাদ দিলে -0.4, 1 থেকে 0.55 বাদ দিলে 0.45। এই পোয়াটাকে ইনভার্স ম্যাট্রিক্স করলে ক্যালকুলেটরে পেয়ে যাবা যে আমার এত ইনভার্সই তো। হ্যাঁ, তো এরপরে আমি ওই এম মাইনাস ওয়ান একটা সিঙ্গেল কলাম ভেক্টর, যে কলামের সবগুলা মান 1, একটা কলাম ভেক্টর যেখানে কলামের সবগুলা মান 1। তো তার সাথে যদি আমি গুণ দিই তাহলে 7.5 এর সাথে 5 গুণ হবে, অ্যান্ড 6.6 গুণ হবে, যোগ হবে, তো পাবো 12.5 আর 13.34। তার মানে এখানে M2 থেকে 1-এ যেতে 12.5টা স্টেপ লাগবে, আর আমার 3 থেকে 1-এ যেতে 13.34টা স্টেপ লাগবে। এখানে ওই তো এই গার্ডেনার প্রবলেমের জন্য ডেফিনিশন একটু অন্যরকম, বাট দিন শেষে মিন করতেছে ওইটাই। এখন যদি আমাকে বের করতে বলতো যে 1 থেকে 2-এ যাওয়ার, 3 থেকে 2-এ যাওয়ার প্রবাবিলিটি কত, হ্যান ত্যান, দিন শেষে ওইগুলা আমার এখানে চেঞ্জ হচ্ছে কি শুধুমাত্র এই এন এর মানটা। তো আমি যেখানে যাচ্ছি ওইটার রো কলামকে আমাকে বাদ দিয়ে দিতে হবে, তারপর বাকি কাজটা সহজ। ওকে, এটা গেল স্লাইড। আসলে এখন আর শেষ হয় নাই, এখন আমি কিছু ম্যাথ দেখানোর প্ল্যান আছে, ম্যাথগুলো না দেখালে আসলে ক্লিয়ার হবে না। আচ্ছা, একটু পানি খাই আমি। আচ্ছা, ভিডিওর লেংথ দেখি ভালোই বেড়ে গেছে। এই মার্কোভের ম্যাথগুলো নিয়ে আই গেস আরও একটা ভিডিও বানাবো। আপাতত কিউইং থিওরি এর যতটুক সিলেবাসে আছে সিটি এর জন্য ওইটুক কভার করে দিই। মার্কোভের একটা ভিডিও বানানো লাগবে যা বুঝতেছি। তো এখান থেকে তেমন দেওয়ার মতো কিছু নাই, কি বলে সিটিতে অ্যাটলিস্ট। তো কয়েকটা ছোটোখাটো ডিফিনিশন টাইপের জিনিসপাতি আছে, কারণ এখনও মেইন ম্যাথে আমি ঢুকি নেই আমরা। তো কিউইং থিওরিতে যাওয়ার আগে ধর আমি আমার খাতাটা বের করি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, একটা কিউইং সিস্টেম মেইনলি হইল আমার একটা অথবা তার থেকে বেশি সার্ভার আছে, ওই সার্ভারগুলো একটা নির্দিষ্ট কাজ করার জন্য বানানো, তো ওগুলোকে টাস্ক অথবা জব বলা হয়। আর আমার একটা কিউ অফ জবস আছে, তো জব আসতেছে, সার্ভারের কাজ হচ্ছে ওগুলোকে সার্ভ করা। এখন এগুলো সিরিয়ালিও সার্ভ হইতে পারে, প্যারালালিও সার্ভ হইতে পারে, তো যেমনি হোক একটা এক্সাম্পল দিছে। তো এখানে আমার যে ইনপুট প্রসেস যেগুলো আসতেছে ওগুলোকে বলা হয় অ্যারাইভাল প্রসেস, ওদেরকে কাস্টমারও বলা হয়। আর মাল্টিপাল যদি একসাথে আসে তাহলে ওটাকে বাল্ক অ্যারাইভাল বলা হয়। আর যদি যেখান থেকে আসতেছে ওই সোর্সটা যদি একটা স্মল পপুলেশন হয় তাহলে ওটাকে বলা হয় ফাইনাইট সোর্স মডেল। আর অন্যদিকে যদি একটা কাস্টমার আসে কিন্তু সিস্টেমে ঢুকতে না পারে, যে আমার সিস্টেমে ওকে সার্ভিস দেয় নাই আর কি মেন কথা, তাহলে ওই কাস্টমারকে বলা হয় বাকড আপ। এখন দুই রকমের সার্ভার অ্যারেঞ্জমেন্ট হতে পারে। প্যারালাল, তার মানে সেম টাইপের কতগুলো সার্ভার প্যারালালি কাজ করে, যে কোনো কাস্টমারের যে কোনো একটাকে দিয়ে পাস করলেই ও সার্ভিস পেয়ে যাবে। আর সিরিজে হচ্ছে কাস্টমারকে প্রত্যেকটা সার্ভারের থ্রু পাস হওয়া লাগবে ওর সার্ভিস কমপ্লিট হওয়ার পর্যন্ত। তো এটা হচ্ছে সার্ভিস টাইম ডিস্ট্রিবিউশন বলা হয়। এখন আমার এই যে ডিসিপ্লিনটা, যে কিভাবে এই সার্ভ হবে,
কয়েক রকম আছে। FCFS হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে ফার্স্টে আসছে ওই ফার্স্টে সার্ভিস পাবে। লাস্ট কাম ফার্স্ট সার্ভ, যে লাস্টে আসছে ওই ফার্স্টে সার্ভিস পাবে। আর জিরো হচ্ছে সার্ভিস ইন র্যান্ডম অর্ডার, র্যান্ডমলি চুজ করা হবে কাকে সার্ভিস দেব। প্রায়োরিটি কিউ, যেখানে একটা প্রায়োরিটি অ্যাসাইন করা থাকবে যেটার মাধ্যমে ওরা সার্ভিস পাবে। এখন আমার যে অ্যারাইভাল প্রসেস, ওটাকে যদি আমি একটা মডেল করার ট্রাই করি, তাহলে এখানে আমি ডিফাইন করলাম যে TI, টাইম অ্যাট উইচ ith কাস্টমার অ্যারাইভস। ith কাস্টমার আসছে আমার TI টাইমে। তাইলে এখন TI+1 টাইমে আরও একটা কাস্টমার আসছে, তাহলে TI+1 আর এই TI এর যে পার্থক্য, দুইটা কাস্টমার পরপর আসার যে পার্থক্য, ওইটাকে বলা হয় ইন্টার অ্যারাইভাল টাইম 1। তারপর ইন মডেলিং দ্য অ্যারাইভাল প্রসেস উই অ্যাজিউম দ্যাট ইন্টার অ্যারাইভাল টাইমস আর ইন্ডিপেন্ডেন্ট কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস। এটা অ্যাজিউম করা হয় যে ইন্টার অ্যারাইভাল টাইমগুলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট। ডেসক্রাইবড বাই এ হ্যাভিং ডেন্সিটি ফাংশন AT। আমার যে অ্যারাইভাল প্রসেসগুলো আছে ওইটাকে আমি এ দিয়ে প্রকাশ করি, যেখানে ডেন্সিটি ফাংশনকে AT দিয়ে প্রকাশ করা হয়। The assumption that each inter-arrival time is governed by the same random variable implies the distribution of arrivals is independent of the time of the day or the day of the week. ওই তো আমার এই ডিস্ট্রিবিউশনটা ইন্ডিপেন্ডেন্ট মেনলি। অ্যাজাম্পশন অফ স্টেশনারি ইন্টার-অ্যারাইভাল টাইমস। স্টেশনারি মানে যেখানে ডিস্ট্রিবিউশনগুলো আমার টাইমের সাথে চেঞ্জ হয় না। তো অ্যারাইভাল টাইম থেকে একটা আসছে অ্যারাইভাল রেট, যে আমার যদি আমার কয়টা কাস্টমার আসছে ওটাকে যদি টাইম দিয়ে ভাগ দিই, তাহলে অন অ্যাভারেজ একটা ইউনিট টাইমে কতগুলো কাস্টমার আসছে সেটা জানতে পারবো। তারপরে যদি যাই, এখন মডেল করার ক্ষেত্রে the independence assumption means, for example, that the value of T2 has no effect on the value of T3, T4 or any of the TI। যে আমার T2 এর T3, T4 থেকে শুরু করে বাকিদের উপর কোনো ইফেক্ট নাই, টাস্ক আর কি, মানে যে ইন্টার-অ্যারাইভাল টাইমগুলোর। স্টেশনারি ইন্টার-অ্যারাইভাল টাইম is often unrealistic, but we often may approximate reality by breaking the time in day into segments। আচ্ছা যাই হোক, এগুলো অত রেলেভেন্ট না। যদি আমি ল্যামডা দিয়ে অ্যারাইভাল রেট অথবা ইউনিটস অফ অ্যারাইভাল পার আওয়ারকে ডিফাইন করি, তাহলে 1/λ হচ্ছে অ্যাভারেজ অথবা মিন অফ ইন্টার অ্যারাইভাল টাইম অর ইউনিটস অফ আওয়ার পার অ্যারাইভাল, প্রত্যেকটা অ্যারাইভালে কত টাইম লাগতেছে। এখন আমি এই একে চুজ করবো কেমনে? এ মানে কি? এ হচ্ছে আমার ওই যে আমি এ দিয়ে ডেসক্রাইব করতেছিলাম মডেলটাকে, তো এই একে আমি কেমনে চুজ করব? একে একটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন চুজ করা হয়, কারণ আমার এটাকে রিয়েলিটিকে রিফ্লেক্ট করা লাগে, কিন্তু সাথে সাথে কম্পিউটেশনালি যাতে আমি এটাকে কম্পিউট করতে পারি মেনলি। তো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন এটাকে ফলো করে। তো তার যদি প্যারামিটার যদি ল্যামডা হয়, তাহলে ওটার ডেন্সিটি হচ্ছে, ডেন্সিটি একটু আগে বলছিলাম, ডেন্সিটি ফাংশন এটি হচ্ছে ল্যামডা ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। অ্যাভারেজ হচ্ছে তাহলে আমার অ্যাভারেজ বাই এক্সপেকটেশন সেম কথা, তো 1/λ, আর ভ্যারিয়েন্স হচ্ছে 1/λ²। তো একটা ল্যামা এখানে দেওয়া হয়েছে যে আমার এই প্রুফটা কেমনে আসছে, তো এটা এখানের মধ্যে আই গেস বলা হয়েছে। যাই হোক, ইফ A has an exponential probability distribution for all non-negative values of t and h, probability that A is greater than t plus h, given that A is greater than t, A t এর থেকে বড়, এটা আমি জানি। তাহলে A t plus h এর থেকে বড় হওয়ার প্রবাবিলিটি কত? এটাকে আমি ডিরেক্টলি বলতে পারি যে A t এর কি বলে A h এর থেকে বড় হওয়ার প্রবাবিলিটি কত? ইকুয়াল। কারণ ওই এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আমি ওই ফার্স্ট ইকুয়েশনটাকে ভাঙাই যে আমার A গ্রেটার দেন h, তাহলে h টু ইনফিনিটি ল্যামডা e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটাকে ইন্টিগ্রেট করলে মান আসবে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা h। তো আবার সেকেন্ডটা যেটা দিছে কন্ডিশনাল প্রবাবিলিটি, তো ওইটাকে যদি আমি কন্ডিশনাল প্রবাবিলিটি সূত্র, বেস থিওরেম অথবা বেস থিওরেম না, কিন্তু এই তো নর্মাল সূত্র ইন্টারসেকশন ডিভাইডেড বাই
যে গিভেন দ্যাট তাকে দিয়ে ভাগ, তাহলে a greater than t প্লাস h ইন্টারসেকশন a greater than t ডিভাইড বাই a greater than t। তো আমি যদি উপরের পার্টটাকে করি মানে ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি প্লাস এইচ, আর নিচের পার্টটুকু হচ্ছে আমার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। যেহেতু ভাগ দিচ্ছি তাহলে ই এর পাওয়ার আকারে আছে, দুটা গুণ আকারে লেখা যায়, টি এর পার্টটুকু কাটাকাটি যাবে গা, শুধুমাত্র এইচ এর পার্টটুকু থাকবে, আর এইচ এর পার্টটুকুই তো আমার ইনিশিয়ালি পি গ্রেটার দেন এইচ। প্রুফটা ছোটো এর মধ্যে ঠিক আছে, মানে সিটিতে দেওয়ার মতো, কিন্তু মনে হয় না দিবে সিটিতে, তাও একবার দেখে রাখা যায়, সহজ আছে। আর এটা তো বলা হয়েছেই, the density that satisfies the equation is said to have no memory property। এটাকে নো মেমোরি প্রপার্টি কেন বলা হয়, কারণ আমি কই ছিলাম এটা আমার দিন শেষে ম্যাটার করতেছে না, যে আমার টি এর থেকে বড় ছিল এই জন্য টি প্লাস এইচ এর থেকে বড় হওয়ার চান্স কত, দিন শেষে ম্যাটার করতেছে না, আমার টি কী ছিল এটা এখানে ম্যাটার করতেছে না আর কি, সহজ কথায়। যে আমার কি বলে এ যদি 5-এর থেকে বড় হয় তাহলে এ 9-এর থেকে বড় হওয়ার চান্স কত ওইটা, আর এ যদি 7-এর থেকে 3-এর থেকে বড় হয় 7-এর থেকে বড় হওয়ার চান্স কত। দিন শেষে আমার যদি ডিফারেন্সটা সেম হয় তাহলে আমি কই থেকে কই যাচ্ছি এটা ম্যাটার করতেছে না আর কি, ওই ডিফারেন্সটাই এইচ, এখানে এইচ এর মান এখানে 4। এখন এই মডেলিংটা আমার যে ডিস্ট্রিবিউশনটা হয় এটাকে আর্ল্যাং ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়। আর্ল্যাং ডিস্ট্রিবিউশনটা হইলো মানে এটা ডিটেলস তেমন লাগবে না, ডিটেলস তেমন বলাও হয় নাই এখানে, কিন্তু সহজ কথায় এটার মধ্যে আমার একটা প্যারামিটার দেওয়া হয় যে কে, আর একটা রেট, দুইটা প্যারামিটার আছে, শেপ প্যারামিটার কে আর রেট প্যারামিটার মিউ, এই দুইটা প্যারামিটারের উপর বেস করে বানানো, যেখানে মিউ হচ্ছে আমার সার্ভিস রেট আর কে হচ্ছে একটা স্টেট শেপ প্যারামিটার তো বললামই। এখন in certain situation inter-arrival or service times may be modeled as having zero variance. In this case inter-arrival or service times are considered to be deterministic। যদি ভ্যারিয়েন্স জিরো হয় তাহলে ইন্টার-অ্যারাইভাল অর সার্ভিস টাইমগুলোকে ডেটারমিনিস্টিক বলা হয়। তো যদি ডেটারমিনিস্টিক টাইম হয় দেন ইন্টার-অ্যারাইভাল টাইম উইল বি এক্স্যাক্টলি 1/λ, আর যদি ডেটারমিনিস্টিক হয় ইচ কাস্টমার সার্ভিস টাইম হচ্ছে 1/μ। মিউ মানে হচ্ছে আমার সার্ভিস অ্যারাইভাল রেট, ওই তো সার্ভিস রেট, তাহলে 1/, হচ্ছে সার্ভিস টাইম আর কি। এখন ক্যান্ডেল লি নোটেশন, এটা সিটিতে দেওয়ার মতো, যে আমার নোটেশনটা দিয়ে দিবে, বলবে যে এটা দিয়ে কী বোঝাচ্ছে। তো এখানে আমার 6টা ক্যারেক্টার দিয়ে মেনলি একটা সিস্টেমকে, কিউইং সিস্টেমকে ডিসক্রাইব করা হয়, যেখানে প্রথমটা রিপ্রেজেন্ট করে আমার অ্যারাইভাল প্রসেসের নেচার কেমন, প্রথম নাম্বারটা দিয়ে অ্যারাইভাল প্রসেসের নেচার কেমন, এম দিয়ে মিন করতেছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, ডি দিয়ে মিন করতেছে ডিটারমিনিস্টিক, ই কে দিয়ে মিন করতেছে যেটা আর্ল্যাং যেটা শেপ প্যারামিটার কে, জিআই দিয়ে মিন করতেছে জেনারেল ডিস্ট্রিবিউশন। তো সবগুলোই ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, আইআইডি, এটা সবার ক্ষেত্রেই কমন। শুধুমাত্র তাহলে আমার মনে রাখা লাগবে কি এম, ডি, ই কে আর জিআই। এম হচ্ছে এক্সপোনেনশিয়াল, ডি হচ্ছে আমার ডেটারমিনিস্টিক, ই কে হচ্ছে আর্ল্যাং ডিস্ট্রিবিউশনের কে প্যারামিটার, মানে শেপ প্যারামিটার হচ্ছে কে, আর জিআই হচ্ছে আমার জেনারেল ডিস্ট্রিবিউশন। এখন সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে আমার সার্ভিস টাইম। অ্যাগেইন দিন শেষে সেম নোটেশনে ইউজ করা হয়, এম, ডি, ই কে, জি, এক্সপোনেনশিয়াল, ডেটারমিনিস্টিক, শেপ প্যারামিটার কে, আর কি বলে জেনারেল ডিস্ট্রিবিউশন। মানে এটা জি আই হবে না, শুধু জি আই গেস, কিন্তু মেবি টাইপও। থার্ডটা হচ্ছে আমার কতগুলো প্যারালাল সার্ভার আছে একসাথে, এক নাম্বার। ফোর্থটা হচ্ছে আমি কোন কিউ ডিসিপ্লিন ফলো করতেছি, এফসিএফএস, এলসিএফএস, জিরো, অথবা জেনারেল ডিস্ট্রিবিউশনও হতে পারে, যেটা কোনো একটা ইউজ করতেছে না। ফিফথ হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কাস্টমার, আমি একসাথে কতগুলো কাস্টমারকে অ্যালাউ করব। আর সিক্স হচ্ছে আমি যে পপুলেশন থেকে কাস্টমারগুলোকে নিচ্ছি তার সাইজ কত। তো এটা এরকম একটা প্রশ্ন আসতে পারে যে ডিরেক্টলি আমাকে 6টা নোটেশন দিয়ে দিল, তারপর বললো যে আমি এটা দিয়ে মানে কী বোঝাচ্ছি এখন এটা এক্সপ্লেন করতে, দেওয়ার হাই চান্স আছে আসলে। কিউইং থিওরি থেকে যদি আসলে কিছু দেয় তাহলে এটাই দিবে। আর এইটা দিলেও যে আমার এখানের মধ্যে হেলথ ক্লিনিক যেখানে 4টা ডক্টর মানে রিপ্রেজেন্ট জাস্ট বললো যে আমার 4 যেহেতু প্যারালাল সার্ভিসের, এক্সপোনেনশিয়াল ইন্টার-অ্যারাইভাল টাইম এক্সপোনেনশিয়াল এম, 2 ফেজ সার্ভিস টাইম হচ্ছে আর্ল্যাং যেখানে মধ্যে 2 ফেজ মানে শেপ প্যারামিটার 2, এফসিএফএস কিউইং ডিসিপ্লিন আমার 10টা পেশেন্ট আছে কিন্তু আমার ওই
পেশেন্টগুলো বলতে গেলে ইনফিনিটি একটা সোর্স থেকে আসতেছে আর কি। আর যদি আমার এখানে জেনারেল ডিস্ট্রিবিউশন ইনফিনিটি হয় তাহলে ওই পার্টগুলোকে আর বলা লাগে না, মানে 4 5 6 যদি জেনারেল ডিস্ট্রিবিউশন ইনফিনিটি হয় তাহলে ওরা বলা নাও থাকতে পারে। তো যদি আমাকে M(e) to 4 পর্যন্ত দেয় আর কিছু না দেয় তাহলে বুঝতে হবে পরের 3টা জেনারেল ডিস্ট্রিবিউশন ইনফিনিটি। বার্থ ডেথ প্রসেস। তো বার্থ ডেথ প্রসেস জিনিসটা হইল মেনলি কিছু টাস্ক আসে, যখন টাস্ক আসে ওটাকে বলা হয় বার্থ। কিছু টাস্ক বের হয়ে যায়, যখন টাস্কটা বের হয়ে যায় তখন তাকে বলা হয় ডেথ। এটা একটা কন্টিনিউয়াস টাইম স্টোচাস্টিক প্রসেস, বিকজ অ্যাট এনি টাইম আমি ওকে জিজ্ঞেস করতে পারি যে কী অবস্থা, এখন অ্যাট এ টাইম কয়টা কাজ করতেছে, অথবা কয়টা বার্থে আছে, কয়টা ডেথে আছে। এখন এটা আরও অনেক কিছু আসলে পড়ানো বাকি, তো আপাতত যতটুক পড়াইছে ততটুক নিয়েও যদি বলি যে আমার এখানে যে ল্যামডাগুলা দিয়ে রিপ্রেজেন্ট করে, বার্থ রিপ্রেজেন্ট করে ল্যামডা দিয়ে, আর মিউ রিপ্রেজেন্ট করে ডেথ। তাহলে ল্যামডা 0, ল্যামডা 1, ল্যামডা 2। তো ল্যামডা 0 দিয়ে মিন করতেছে প্রথম বার্থ, এরপর সেকেন্ড, এরপর থার্ড অ্যান্ড সো অন। এখন ডেথের ক্ষেত্রে ডেথ শেষ হবে আমার মিউ 1-এ গিয়ে, কারণ মিউ 0-তে গিয়ে তো আর কেউ মরতে পারবে না, মানে দিন শেষে ল্যামডা 0 মানে কি, এখনও কেউই বাকি বাইচা ছিল না, একজন বার্থ হচ্ছে আর কি, তো 1 হয়েছে। আর 1 থেকে 0-তে যাওয়া মানে কি, 1 ছিল 0 হয়ে গেছে, তো মিউ 1 দিয়ে এটা রিপ্রেজেন্ট করতেছে। এখন মিউ 0 মানে কি হইতো, মিউ 0 মানে তো মিন করতে আমার এখনও কোনো টাস্ক নাই, তো তাও আমি একটা টাস্ককে ডিলিট করার ট্রাই করতেছি, এটা কি সম্ভব তো না। ট্রানজিশন প্রবাবিলিটিগুলো দিচ্ছে এখানে, মানে ট্রানজিশন প্রবাবিলিটি তাইলে আমার 1 - ল্যামডা 1 ইন্টু মিউ 1 অ্যান্ড সো অন, এই তো এগুলো অতটা রেলেভেন্ট না। এখন লগুলো যদি বলি, লগুলো হইল যে আমার প্রবাবিলিটি ল্যামডা জে ইন্টু ডেল্টা টি প্লাস ও ইন্টু ডেল্টা টি, যে একটা বার্থ টি আর টি প্লাস ডেল্টা টি এর মধ্যে বার্থ হওয়ার চান্স প্রবাবিলিটি, যদি একটা বার্থ হয় তাহলে আমার সিস্টেমে একটা স্টেট বেড়ে গেল, তো স্টেট জে প্লাস 1। আর ল্যামডা জেকে বলা হয় ইনস্ট্যান্টানিয়াস বার্থ রেট ইন স্টেট জে। মোস্ট কিউইং সিস্টেমের মধ্যে বার্থ হচ্ছে সিম্পলি অ্যারাইভাল, একটা টাস্ক আসছে ওটাকেই বার্থ বলে। আর ল 2 হচ্ছে আমার ডেথের জন্য, যে আমার দিন শেষে প্রবাবিলিটি সেম, যে টি আর টি ডেল্টা এর মধ্যে আমার একটা ডেথ আসার। ডেথ যদি আসে তাহলে আমার সিস্টেমের স্টেট একটা কমবে, তো কমে জে -1 হবে। মিউ জে দ্বারা আমাকে ডেথ রেট মিন করা হয়। আর আমার ইন মোস্ট কিউইং সিস্টেম ডেথ একটা সার্ভিস কমপ্লিশন মিন করতেছে। আর মিউ 0 = 0 মাস্ট হোল্ড, তার মানে না হলে একটা নেগেটিভ স্টেট হতে পারে। আর বার্থ 3 নাম্বার ল হচ্ছে বার্থ আর ডেথ ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এখন এখানে একটা দিছে যে আমার তাহলে যেহেতু এটা বার্থ ডেথ প্রসেসে বললাম যে এটা কন্টিনিউয়াস টাইম, আর এটার ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা মাস্ট ফলো করা লাগবে, নাহলে এটা একটা বার্থ ডেথ প্রসেস হবে না। তো এক্সপোনেনশিয়াল টাইম যেহেতু ফলো করা লাগবে, তাহলে আমার এটাকে যদি ডেসক্রাইব করতে বলে তাহলে শুরুতে অ্যারাইভাল টাইম আর আমার সার্ভিস রেট দুইটাই এম হবে আর কি, এম দিয়ে তো এক্সপোনেনশিয়ালি মিন করতেছে। তো M1 FCFS infinity. Queuing system in which interval time are exponential with parameter lambda and service time are exponential service time exponential with distributed with parameter mu. Arrival time lambda, arrival time দিয়ে birth mean করে, আর service time দিয়ে death mean করে, death হচ্ছে mu. If the state number of people present at time t is j, then no memory property of the exponential distribution implies that probability of a birth during the time will not depend on how long the system has been in state j. যদি কি বলে ওই স্টেট at any time আমি যদি জেতে থাকি, নো মেমোরি প্রপার্টি যেহেতু এটা ফলো করে, তাহলে আমি টি থেকে টি প্লাস ডেল টি এর মধ্যে একটা প্রসেসের বার্থ হওয়ার প্রবাবিলিটিটা ওইটা ডিপেন্ড করতেছে না আমি কতক্ষণ ধরে যেতে আসি, ওইটা ডিপেন্ড করতেছে না, দিন শেষে ডিপেন্ড করতেছে জাস্ট ওই টাইম ইন্টারভ্যালটা ডেল টি, ওইটাই জাস্ট রেলেভেন্ট।
কতক্ষণ ধরে আসি মানে টিতে আসি কতক্ষণ ওইটা আসলে দিন শেষে ম্যাটার করতেছে না, টি বা কি। Thus may be determined as if an arrival just occurred at time t. Probability of birth occurring তো 0 to del t এর মধ্যে ইন্টিগ্রেট lambda e to the power minus lambda t exponential distribution বা টেইলর সিরিজ দিয়া এই সূত্রটা মেনলি আসছে। ওগুলো তো রিলেভেন্ট না তেমন একটা। তো আর এখানে বার্থডের প্রসেসের দিছে যে আচ্ছা এই তো এটা তেমন কিছু না, তো লাগবে না। তো এখানে ওইটা বলা হয়েছে যে যদি আমার কোনো কারণে ডিস্ট্রিবিউশন না হয়, কি বলে এক্সপোনেনশিয়াল না হয়, তাহলে কিন্তু হবে না। যে সিন্স দ্য সার্ভিস টাইম ফর mg1 FCSS system may be non-exponential, probability that a death occurs between এত will depend on the time since the last service completion. যদি এক্সপোনেনশিয়াল না হয় তাহলে কিন্তু ওই নো মেমোরি প্রপার্টিটা ধরে রাখতে পারবে না। নো মেমোরি প্রপার্টি ধরে রাখতে যদি না পারে তাহলে ও ওই মানে ওই গ্যারান্টি দিতে পারবে না যে টি আর টি প্লাস ডেল টি এর মধ্যে আমার একটা প্রসেসের বার্থ হবে অথবা ডেথ হবে। ওইটা প্রবাবিলিটি যেটা গ্যারান্টি দিচ্ছিল ওইটা আমার ডিপেন্ড করবে, মানে ওই কি বলে ওই প্রবাবিলিটিটা এখন আমার ডিপেন্ড করবে যে আমার লাস্ট কোন টাইমে সার্ভিসটা দেওয়া হয়েছে, টাইমের উপর, প্রিভিয়াস স্টেটের উপর ডিপেন্ড করা শুরু করবে, যেটা আমি অ্যালাউ করতে পারবো না আমার এই বার্থ ডেট মডেলের জন্য। তো যেটা আমার ভায়োলেট করবে ল 1 আর 2 দুইটাকেই ভায়োলেট করবে আসলে। তাহলে ওইটার ক্ষেত্রে আমার সিস্টেমকে আমি বার্থ ডেট প্রসেস বলতে পারবো না। For a continuous Markov chain which is currently in state I, probability that chain will leave state I and go to state J in the next amount of time delta t, no matter how long the chain has been in state, is t plus delta t হচ্ছে ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন QIJ না ইনিশিয়াল না, এটার মধ্যে মিন করতেছে ইনস্ট্যান্টানিয়াস ট্রানজিশন রেট অফ লিভিং স্টেট আই ফর স্টেট জে, আই থেকে জেতে লিভ করা, ওই তো ডিস্ট্রিবিউশন নেই মেনলি সহজ কথায়। তাহলে আই থেকে জেতে লিভ করার যে রেট তার সাথে ডেল্টা টি, যেহেতু ডেল্টা টি হচ্ছে আমার ওই টাইমের মধ্যে প্রবাবিলিটি লাগবে আর কি, ওই ও অফ টি টার্মটাকে এমিট করা হয়। তো এখন যদি এটাকে আমার কি বললাম যে আমার এট এ টাইম যে ঢুকবে আর যে বের হবে স্টেডি স্টেটের মধ্যে যদি আমি যাই, স্টেডি স্টেট প্রবাবিলিটিতে এক্সপেক্টেড ইনকামিং আর এক্সপেক্টেড আউটগোয়িং সেম হবে, যেটাকে আমি পাই জে দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এক্সপেক্টেড ইনকামিং আর এক্সপেক্টেড আউটগোয়িং সেম হবে। তো এটা যদি এখানের বদলে একটু নিচে পরের পৃষ্ঠায় গেস ভালো করে দেওয়া, এগুলা অত রেলেভেন্ট না। শেষে রেলেভেন্ট হইল ফ্লো ব্যালেন্স ইকুয়েশন, অত লাগবে না। আচ্ছা, তো এখন আমি 0 থেকে 1 এর মধ্যে 0 থেকে যাচ্ছে, মানে আমার প্রত্যেকটাতে আমার একটা পাই অ্যাসোসিয়েট করা আছে, পাই 0, পাই 1, পাই 2 অ্যান্ড সো অন, যেগুলো হচ্ছে স্টেডি স্টেটস। তাহলে আমি জে এর মান 0 থেকে বের হচ্ছে কে, 0তে আসতেছে কে, 0 থেকে বের হচ্ছে পাই 0 ইন্টু ল্যামডা 0, 0তে আসতেছে পাই 1 ইন্টু মিউ 1। এখন 1 এর জন্য 1 থেকে বের হচ্ছে কে, 1 থেকে বের হচ্ছে পাই 1 মিউ 1, আবার পাই 1 ল্যামডা 1, আর ঢুকতেছে কে পাই 0 ল্যামডা 0 আর পাই 2 মিউ 2। এভাবে আমি প্রত্যেকটা সেটের জন্য জানতে পারবো জায়দা ইকুয়েশনের জন্য। এখন যদি আমি প্রত্যেকটা ইকুয়েশন থেকে আমার যে প্লাস 1তম যে পাই তার মানটা বের করতে চাই, তার মানে আমি যদি যাই ইকুয়াল 0 এর জন্য পাই 1 বের করবো, যাই ইকুয়াল 1 এর জন্য পাই 2 বের করতে যাই, আর প্রত্যেকবার আমি যদি রিপ্লেসমেন্ট করি যে আমার 2 বের করার সময় দেখা যাচ্ছে যে আমার পাই 1 লাগতেছে, পাই 1 এর মান আমি যে 0 সময় পাইছিলাম ওটা রিপ্লেস করলাম। অ্যান্ড এভাবে যদি রিপ্লেস করি তাহলে শেষমেশ আমি যে ইকুয়াল জে মাইনাস 1 এর জন্য যখন পাই জেতে যাব, পাই জে এর ইকুয়েশনটা দাঁড়াবে ল্যামডা 0 ল্যামডা 1 টু ডট ডট ল্যামডা জে মাইনাস 1 পর্যন্ত ডিভাইডেড বাই মিউ 1 মিউ 2 ডট ডট মিউ জে পর্যন্ত ইন্টু পাই 0। এই পুরো জিনিসটাকে সিজে দ্বারা প্রকাশ করা হয়। তো সিজে দ্বারা যদি আমি প্রকাশ করি তাহলে ল্যামডা জে ইকুয়াল সিজে ইন্টু পাই 0।
এখন এটাও রিকোয়ারমেন্ট, যে স্টেডি স্টেটের মধ্যে বলছিলাম যে সবগুলা রোয়ের যোগফল, মানে রোয়ের প্রত্যেকটা প্রবাবিলিটির যোগফল 1 হবে। তার মানে আমি এটাকে আরও ইজিলি যদি রিপ্রেজেন্ট করি, সবগুলোর মধ্যে আমার যেহেতু ল্যামডা মানে পাই জিরো কমন আছে, তো পাই জিরোকে যদি আমি সামনে নিয়ে যাই, তাহলে সামেশন অফ অল সিজে, যেখানে জে এর মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, প্রত্যেকটা জে এর মানের জন্য এই সিজে এর মানগুলোর যোগফল হবে কত? 1/π0। অথবা পাই নট যদি বের করি, তাহলে পাই নট হচ্ছে 1/সামেশন অফ সিজে। এটুকু পর্যন্ত। আচ্ছা, এক লাইন একটু পৃষ্ঠা আছে। ইট ক্যান বি শোন দ্যাট এই জিনিসটা ইনফিনিট। তো যেহেতু ইনফিনিট, মানে এটা শো করা যাবে যে আমার যে হরটা এটা একটা ইনফিনিট। ইনফিনিট যদি হয় 1/ইনফিনিটি, তো 0। তো দিন শেষে 0 হলে তো পাই 0। তো পাই 0 হলে তো বাকি এর আগে যতগুলো করলাম সবগুলোই 0, কারণ সবগুলোর সাথে এই পাই গুণাকারে আছে। তার মানে আমার কোনো স্টেডি স্টেট ডিস্ট্রিবিউশন এখানে এক্সিস্ট করতেছে না। তো যদি আমাকে প্রশ্ন এমনি বলে যে স্টেডি স্টেট ডিস্ট্রিবিউশন এক্সিস্ট যে করে না দেখাইতে, তো এটা মেনলি এমনি দেখাতে হবে। Most common reason for steady state failing to exist is that the arrival rate is at least as large as the maximum rate at which customers can be served. স্টেডি স্টেট এখানে ফেল হওয়ার মেইন একটা কারণ হইল আমার যে অ্যারাইভাল রেটটা, ওইটা কাস্টমার যে রেটে সার্ভ হয় তার অ্যাটলিস্ট সমান অথবা তার থেকে বেশি। কারণ আমার তার থেকে বেশি হওয়ার কারণে তো আমার কিউটা হচ্ছে, কিউইং থিওরেম, কিউটা আসতেছে তো এর জন্য, যেহেতু অ্যারাইভ করতেছে বহুত ফাস্ট। অ্যান্ড এই হাই অ্যারাইভাল রেটটাই মেনলি এখানে স্টেডি স্টেট ফেল হওয়ার কারণ। আর অ্যানাদার ওয়ে অফ রাইটিং, ওই তো একটু আগে যেটা বললাম ওই আবার দেখাইছি। যাই হোক, সলিউশন অফ ব্যালেন্স ইকুয়েশন, হ্যাঁ সেম জিনিস আবার দেখাইলো কেন জানি। আচ্ছা যাই হোক, তো এইটুকু হলো সিলেবাস। ম্যাথ প্রবলেম তেমন কভার করা হয় নাই, মার্কআপ চেইন থেকে ম্যাথ প্রবলেম কভার করতে হবে। তো এটা ভিডিও আসলে আজকাল ভালোই বড় হয়ে গেছে, তো এটা আরেকটা ভিডিওতে কভার করবো না, দেখি আজকে রাত্রে অথবা কালকে। ওকে, শেষ।